সকলকে রাজপথের রাজনীতির পঞ্চম পর্বে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচ্য বিষয় আমাদের যে সংস্কার নাকি নির্বাচন, এই অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী ছাত্র সংগঠন, তারা ছাত্র সংগঠনের সাথে যারা যুক্ত ছিলেন, যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন, যারা আন্দোলনের মধ্যে দিয়ে তাদের নিজেদের পরিচয় তৈরি করেছেন, আন্দোলনকে সংগঠিত করেছেন, তাদের আসলে আমরা মতামত শুনতে চাই। আসলে এই শিক্ষার্থীরা আসলে কি চায়? তারা কি নির্বাচন চায় নাকি তারা সংস্কারটাকে চায়? সেই জায়গায় আমাদের সাথে আজকের আলোচনা পর্বে, সেই ৬ষ্ঠ পর্বে আমাদের সাথে ২ জন অতিথি আসছেন বরাবরের মতোই। সেই ২ জন হলেন আমাদের জুবায়ের হোসেন জুয়েল, আহ্বায়ক বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। সে ছাত্রদলের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়কের দায়িত্ব পালন করছে। এবং আমাদের সাথে আরো একজন আছেন অতিথি, সিরাজুল ইসলাম, সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। আপনাদের ২ জনকেই আমাদের রাজপথের রাজনীতির ৬ষ্ঠ পর্বে আপনাদের শুভেচ্ছা জানাই। একই সাথে আমরা আলোচনায় যদি একটু যাই যে আ যে কিভাবে দেখছেন আপনারা এই আন্দোলনকে, বা আন্দোলনের পরবর্তী সময়ে আপনারা আসলে ছাত্রদের জন্য কিভাবে ভাবছেন? অথবা যদি আমরা জুবায়ের হোসেন জুয়েলের কাছে যদি যাই, যে জুবায়ের হোসেন জুয়েল, আসলে অভ্যুত্থানের অভিজ্ঞতা সম্পর্কে যদি আপনি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে কিভাবে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে শিক্ষার্থীদের সংগঠিত করেছিলেন, এবং এই পুরো আন্দোলনকে আপনি কিভাবে উপলব্ধি করেছেন, এবং আপনাদের সফলতার পিছনে আপনাদের রহস্য কি, কিংবা আপনাদের অংশগ্রহণের ভূমিকা কি? আপনারা জানেন যে আসলে যে ২৪-এর যে গণঅভ্যুত্থানটি হয়েছিল এখানে, ছাত্র জনতার বিপ্লব, এখানে আসলে যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির পক্ষে সবসময় রাজপথে ছিলেন, এবং যে কোনো বিষয় এবং অর্থাৎ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে কিংবা শিক্ষার্থীদের উপর যে কোনো অধিকার আদায়ে সকল বিষয়ই ছাত্রদল সবার আগে রাজপথে আসছিল। আমরা সেই বিষয়ের ক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে যখন সর্বপ্রথম কোঠা নিয়ে একটি প্রতিবাদ শুরু হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখন আসলে এটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এটাকে সমর্থন জানায় যে আসলে কোঠা বিরোধিতা। এবং কোঠা বিরোধিতা বলতে এখানে কোঠা সংস্কারকে বোঝানো হয়েছে, সব কোঠাকে না। তখন আসলে আমরা এটাকে সমর্থন দিই, সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনটা আস্তে আস্তে বেগবান হয় সেই সমর্থনেই আমরা আসলে রাজপথে আসা। আপনি মনে হয় বুঝতে পারছেন আমার কথা। জি। আ আ তারপরেও আপনার আরেকটু যদি বিস্তারিত করি, আসলে এই অভিজ্ঞতাটা কিভাবে আসলে করলেন? যে আসলে আপনারা অংশগ্রহণ করেছেন ছাত্র দলের ঘোষণার পরপরই করলাম। কিন্তু আসলে কিভাবে সংগঠিত করেছেন? আপনি যেহেতু এই আন্দোলনে বরিশালের একটি অংশের নেতৃত্ব দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার কিভাবে অংশগ্রহণ করালেন ছাত্রছাত্রীদের মধ্যে, এবং আপনার যে সমর্থনের জায়গা, আপনার কথায় যে মানুষের নামা কিংবা শিক্ষার্থীদের নামা, সেটা আসলে ওই গ্রহণযোগ্যতাটা কিভাবে তৈরি করলেন? আসলে এখানে দেখা যাচ্ছে যে এই আন্দোলনটা সমগ্র দেশের এবং জাতির জন্য ছিল। সেইখান থেকে আমরা যেহেতু একটা দলের সাথে যুক্ত এবং আমাদের একটি পদ রয়েছে আমাদের ব্যক্তিগত, সেইখান থেকে আমরা এই আন্দোলনে আসলে আমাদের পদ এবং আমরা যে কোন দলের ব্যানারে আছি আমরা আসলে এটা কারোর সাথেই প্রকাশ করিনি। এবং আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, যেহেতু আন্দোলনে সবাই শিক্ষার্থী ছিলেন, পরবর্তীতে জনতা, সুতরাং শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীকে আমরা এটা সবার মাধ্যমে মানে সবার ভিতরেই আমরা আসলে এটাকে প্রবাহিত করে যারা ছিল তাদেরকে নিয়ে এই আন্দোলনকে সংগঠিত করা। এবং দেখা গেছে যে একজন শিক্ষার্থী যখন আহত হয়, তখন আমি একজন শিক্ষার্থী হিসেবে যে আমার ভাই আহত হয়েছে সেটা আমার আমি নিজেই আহত হওয়া, সেই আপনার সেই ক্ষেত্রে বা সেই বিষয়টি নিয়ে আসলে এই আন্দোলন সংগঠিত হয়, একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে আপনার যে সংগঠিত করা। জি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবার একটু সিরাজুল ইসলামের কাছে যাই। যে সিরাজুল ইসলাম, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ৮ তারিখে আ তারা সম্ভবত ১৮ তারিখ কিংবা তার পরবর্তী সময়ে তারা ১ম বরিশালের যে স্বাধীন, তারা এই ঘোষণা দেয় বরিশাল বিশ্ববিদ্যালয়। যে অভ্যুত্থানে তারা আবারও বরিশালের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম স্বাধীনতা লাভ করেছিল বরিশাল। সেই জায়গা থেকে আবারও আপনারা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছেন যে এই অভ্যুত্থানেও ১ম
স্বাধীনের জায়গাটা সেটা বরিশাল বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে। সেই জায়গায় কেন আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং আন্দোলন সংগঠিত করেছিলেন সে সকল বিষয়ে একটু অভিজ্ঞতা আর কি আমরা জানতে চাই। সিরাজুল ইসলাম। আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যাঁ, জি শোনা যায়। আহ, আন্দোলনের কথা যদি বলি ভাই, আপনার আহ, বরিশাল বিশ্ববিদ্যালয় আহ, কোটা সংস্কার আন্দোলন থেকে মূলত এই যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা এক দফায় রূপান্তরিত হয়, এটা কিন্তু আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি বাংলাদেশ ওভারঅল জায়গা থেকে কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু হয়। তারই একটা ধাঁচ আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, তারই একটা ছোঁয়া বা ঢেউ আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে যে আমরা আসলে কোটা সংস্কার আন্দোলনে নামবো। তো আমরা জানি যে যে একটা বিশাল ধরনের একটা বৈষম্যমূলক একটা যে কোটা সিস্টেম বা কোটার যে বিষয়টা, এই সাবেক যে গভর্নমেন্ট ছিল তারা যে যেটা চালু করার চেষ্টা করতে চেয়েছিল, তারই আমরা প্রতিবাদ শুরু বা আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এরই প্রেক্ষিতে এবং সারা বাংলাদেশ থেকে এই স্পিডটা ছড়াই পড়ে। এরই প্রেক্ষিতে ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলনটা গতি থেকে গতিশীলতা পর্যায়ে যায়। এবং আপনি জানেন হয়তো যে 18 তারিখ আমাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আহ 3 থেকে 4টা আইন শৃঙ্খলা বাহিনী ছিল। তারা হচ্ছে আমাদেরকে রাস্তায় নামতে দেবে না, এবং আমাদের বরাবরই কর্মসূচি ছিল মানববন্ধনের পাশাপাশি সড়ক অবরোধ। তো তারা যেহেতু আমাদেরকে রাস্তায় নামতে দেবে না, সেদিন আমি দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের যে 4টা হল, দুটো মেয়ে হল আর দুটো ছেলে হল, 4টা হল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে, মানে পিপিলিকা যেভাবে যায় ওইভাবে মানে ভরে গেছে। তো সেই তখনই আমরা এই জায়গাটা কাজে লাগাই যে আসলে একটা এই যে 3-4টা আইন শৃঙ্খলা বাহিনী যে আমাদের যে যৌক্তিক যে কথাগুলো, যে আমরা এই ধরনের কোটা মানি না, বা এবং আমাদের অনেক ভাই অলরেডি আহত এবং নিহত হয়েছে, এর বিচার এবং আমাদের দাবি কিন্তু দিনকে দিন বাড়ে এবং আরো শক্তিশালী হতে থাকে। তখন আমরা আমাদের একটা কর্মসূচি ছিল যে আমরা রাস্তা অবরোধ করে দেব। তো রাস্তা অবরোধ করার জন্য আসলে আমরা সুসংগঠিত হতে থাকি একটা পর্যায়ে। আর এই 4টা বাহিনীকে পরাস্ত করে তাদের সাথে ধাওয়া পাল্টা হয় আমাদের। টিয়ার সেলে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় তখন একদম গন্ধে ভরে যায়, টিয়ার সেলের গন্ধে পুরো বরিশাল এরিয়া এলাকাবাসীতে পুরো এরিয়া গন্ধে ভরে যায়। এবং পাশাপাশি একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই জায়গায় আমাদের বরিশাল এই যে কর্ণঘাটি এলাকায় আর কি, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় যে কর্ণঘাটিতে, সেখানে এলাকাবাসী যারা ছিল যে যার জায়গা থেকে সর্বোচ্চভাবে আমাদের সহযোগিতা করছে। কেউ ভাত নিয়ে আসছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ বিস্কুট নিয়ে আসছে। এইভাবে যে যেভাবে পারে এই আন্দোলনকারী যারা ছিল শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছে। আপনি জানলে অবাক হবেন, কেউ দেখা গেছে যে একটা ভ্যান আছে, ওই ভ্যানটায় করে যারা আহত হয়েছে তাদেরকে মেডিকেল করাইছে। আমার অনেক কর্মী ছিল, মানে আমার অনেক সহযোদ্ধা বা অনেক সহপাঠী ছিল যারা আন্দোলন মারাত্মকভাবে আহত হয়। এইভাবে বিভিন্ন লোকের মাধ্যমে তারা শেরে বাংলা মেডিকেল এবং আমাদের ক্যাম্প, আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প বসে, সেই ক্যাম্পের মাধ্যমে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। আসলে যদি অভিজ্ঞতার জায়গাটা বলি, আসলে জোবাইর আগ থেকে রাজনীতি করে, হয় ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে বলি বা যে জায়গা থেকে বলি, আমি ওইভাবে সরাসরি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। একদম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জায়গাটা আমার কাছে একদম নতুন। সেই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে নিজের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যতটুকু মিল রেখে আন্দোলন করা যায় সেটা আমরা করার ট্রাই করছিলাম। এবং আমাদের যেহেতু হল দুটি ছিল, একটা ছেলে হল দুটি এবং মেয়ে হল দুটি, তো ছেলে হলের দুই জায়গা থেকে শেরে বাংলা এবং বঙ্গবন্ধু হল, যেটা দুই হল থেকে আমাদের যারা সহযোদ্ধা ছিল এদের রুমে রুমে যেতাম। এবং মাইকে আমাদের একটা হ্যান্ড মাইক ছিল, দুই তিনটা হ্যান্ড মাইক ছিল। মাইকে আমরা সবসময় অ্যানাউন্সমেন্ট করতাম যে আমাদের কর্মসূচি আসলেই যে ভাই আপনারা নামেন, আমরা একসাথে লড়বো। তো এভাবে দেখা যাচ্ছে যে সিনিয়র জুনিয়র মোটামুটি সবাই যার যার জায়গা থেকে অবস্থান নিত, এবং আমরা এদেরকে আস্তে আস্তে সুসংগঠিত করে এবং ওই সময়ের যে পার্সপেক্টিভ গুলো ছিল প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে সুসংগঠিত করে আন্দোলনটাকে দীর্ঘায়িত করি এবং একটা পর্যায়ে এক দফা আন্দোলনে রূপান্তরিত করি। জি, জি, আমরা একটু আবার জুবাইর হোসেন জুয়েলের কাছে আমরা একটু যাই। যে জুবাইর হোসেন জুয়েল, আপনাদের দল এবং আপনারাও ছাত্র দল, তারাও বারবার বলছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমাদের আজকের আলোচনা কিন্তু সংস্কার নাকি নির্বাচন। আমাদের আজকের আলোচনা যে আসলে ছাত্ররা এখন এই মুহূর্তে আসলে কি চায়,
সেই জায়গায় জাতীয়তাবাদী দল বিএনপি তারাও নির্বাচনের কথা বলছেন যে অতি দ্রুত নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এদিকে ছাত্র দল তারাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদগুলো নির্বাচন দিতে হবে, তাদের জাতীয় নির্বাচনের কথাও তারা বলছেন। তো সেই জায়গা থেকে আপনি একজন আন্দোলনকারী, বরিশালে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে আপনার আসলে প্রত্যাশা কি? এবং সাথে, সাথে আপনার একটা রাজনৈতিক পরিচয়ও আছে। সেই জায়গা থেকে আপনার কি প্রত্যাশা? এই মুহূর্তে কি দরকার আসলে? সংস্কার নাকি নির্বাচন? এবং নির্বাচন হলে সেটা কোন প্রক্রিয়ায়? জুবায়ের হোসেন জুয়েল। আচ্ছা, আপনার 5ই আগস্ট পরবর্তী এখন দেখা যাচ্ছে প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে আপনার যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন। আসলে সংস্কার বলতে আমরা যে জিনিসগুলো এখানে দেখতে পেলাম যে এই 6 মাসে আসলে কি সংস্কার হয়েছে, আসলে সেটা আমার সহযোদ্ধা পাশে সেই এটার উত্তর হয়তো ভালো দিতে পারবেন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান একটি কমিটিতে সে দায়িত্ব পালন করতেছেন। এখানে সংস্কার বলতে আমরা সংস্কারের অবশ্যই পক্ষে, কারণ আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে বলবো অবশ্যই সংস্কার প্রয়োজন। কিন্তু সেই সংস্কারটি হতে হবে আপনার যে দীর্ঘমেয়াদী, সেই সংস্কারটি তো নয়। সংস্কার তো আসলে একটি গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়নি, একটি নির্বাচিত গভর্নমেন্ট এসে বাকি সংস্কার গুলো করবে। আপনি দেখেন, যদি সংস্কার বলতে অনেকগুলো সংস্কার রয়েছে, কিছু সংস্কার আপনার স্বল্প সময়ের ভিতরে করা যায়, আবার কিছু সংস্কার দীর্ঘমেয়াদী। এখন আপনি কোনটা করবেন, দীর্ঘমেয়াদী নাকি সংক্ষিপ্ত সংস্কার? সেখানে যদি আমরা ধরি শিক্ষা ব্যবস্থা, যেহেতু বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে, সেখানে আমরা এখানে দেখতেছি আসলে কোন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। ঠিক আছে। তারপর আমরা দেখি যে সংস্কারগুলোর বিষয়ে আপনার রাষ্ট্রীয়ভাবে আপনার অর্থনৈতিক এবং সশস্ত্র বাহিনী আইন বলেন, যে সংস্কারগুলো রয়েছে সেখানে আসলে কোন সংস্কার বর্তমানে চোখে পড়ার মতো না। যদি আপনি সংস্কারের কথা চিন্তা করেন, দেখবেন যে এই গত 6 মাসের ভিতরে সচিবালয়ে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের ঘটনা। যদি এই গভর্নমেন্ট এতটাই মানে এই গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে কিভাবে আপনার সচিবালয়ে আগুন দেওয়া হলো, অবশ্যই আমি মনে করি যে গভর্নমেন্টের হয়তো কেউ না কেউ এটার সাথে জড়িত। যদি আপনি দেখেন যে 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, 6ই আগস্টে আপনার ধানমন্ডির যে 32 নম্বর বাসাটি রয়েছে, ঠিক আছে, সেখানে তো আপনার এই ধানমন্ডির 32 নম্বর বাসা উচ্ছেদ করা হয় নাই বা ভাঙাচুরা হয় নাই। সেটা কেন 6 মাস পরে হলো? অনেক বিষয় আমরা দেখি, কিন্তু আবার এটাও দেখেন আপনার বিচার বহির্ভূত যে হত্যাগুলো হচ্ছে বাংলাদেশে, যে আইনের শাসন সুশাসন সেটা মানে চোখে পড়ার মতো না। এখন আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে, জনগণের আসলে জনগণের প্রতিনিধির একটি সরকার বাংলাদেশে এখন বর্তমানে দরকার বলে আমি মনে করি, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আপনি যদি বলেন যে মানুষের অনেকগুলো কথা থাকে, অনেক আপনার বহিঃপ্রকাশ থাকে, সেখানে একজন বাংলাদেশে একজন জনগণ বা একজন নাগরিকের বিশেষ করে 3টি কথাই আমরা বলি, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। একজন লোক যখন বাজারে যায়, যারা দিনমজুর বা কোটিপতি বলেন আর বা মধ্যবিত্ত বলেন, 3 শ্রেণীর মানুষই বলেন, যেই বাজারে যাও, যখন দেখে যে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই, তখন সে বাসায় এসে সর্বপ্রথম গভর্নমেন্টের কথা বলবে, যে আসলে আমার কথা বলবে না, আপনার কথা বলবে না, গভর্নমেন্টের কথা বলবে, যে গভর্নমেন্ট আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দ্বিতীয় যদি আমরা বলি যে 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত রেস্ট্রিকশনের যে বিষয়টা, কথা বলার অধিকার, আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে হয়তো আমরা ফেসবুকে যখন পোস্ট করতাম, দেখা গেছে আমাদের ফেসবুক আইডি গুলো রেস্ট্রিকশন দেওয়া হতো। কিন্তু 5ই আগস্টের পরবর্তী থেকে আজকে সময় পর্যন্ত আমরা 5ই আগস্টের আগে যে এই ছবিগুলো অর্থাৎ ফেসবুকে পোস্ট করছি, যে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনার নিপীড়ন নির্যাতনের যে ছবিগুলো ছিল আমাদের ফেসবুক ওয়ালে, সেগুলো আমাদের 5ই আগস্টের পরেও রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই গভর্নমেন্টের কাছে সেই নিয়ন্ত্রণ রয়েছে, আইসিটি নিয়ন্ত্রণ, তারা রেস্ট্রিকশন দিচ্ছে আমাদের ছবিগুলো। নিয়ন্ত্রণ তো অবশ্যই তাদের হাতে আছে এখন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আমি পাইতেছি না, আমি পাচ্ছি না। আর তৃতীয় হচ্ছে আমার ভোটের অধিকার। আমি বলতেছি ভোটের অধিকার। এখন আমি একজন ছাত্র, একজন ছাত্র, আপনি যদি বলেন যে যে গার্মেন্টসে একজন শ্রমিক, সেও কিন্তু আন্দোলনে অংশগ্রহণকারী একজন যোদ্ধা।
কিংবা আপনি যদি দিনমজুর বলেন, আপনি যদি শ্রমিক বলেন, আপনি যদি ফুটপাতে ঘুমিয়ে থাকা একজন শিশুর কথা বলেন, সেও আন্দোলনের একজন যোদ্ধা। সেক্ষেত্রে তার তো ভোটের অধিকার অবশ্যই রয়েছে। সে তো আর কোঠা দিয়ে যুদ্ধ করতে আসেনি, সে ভোটের অধিকার, তার নিজের অধিকার জন্য সে রাস্তায় নামছে। এখন আমরা যদি বলি যে সংস্কার নাকি নির্বাচন, সংস্কার বলতে অবশ্যই আমরা সংস্কার বলবো। যদি দিনমজুরের বেতন ছিল 500 টাকা, সেখান থেকে তার বেতন তো 600 টাকা হয় নাই, তাই না? আমরা এই সংস্কারগুলো আসলে এই সরকারের কাছ থেকে আমাদের চোখে পড়ার অবশ্যই মতো আমরা দেখিনি। নির্বাচন তো জি সকল সরকারেরই, মানে এই সরকারও তো বলছে তারা নির্বাচন দিবে, কিন্তু তারা বলছে জি। যে অন্তত সংস্কারের পরে তারা নির্বাচনটা দেখ। তাহলে এত তাড়াহুড়া করার এখন কি আমরা দরকার? একটু সময় দেন সরকারে। এখন আমরা অবশ্যই বলছি, আমরা সরকারকে সময় দিয়েছি, আমরা সরকারকে কেন সময় দিব না? সরকারকে অবশ্যই সময় দিতে হবে, কিন্তু একটা সময় আছে যে সময়টা আপনার অতিবাহিত হলে তো আর সময়ের প্রয়োজন হয় না। এখন যদি সময় আপনি বলেন, যে সময় আপনি কাকে দিচ্ছেন, তারাই আবার গড়গুজাচ্ছে, তারাই আবার গভর্নমেন্টে বাংলাদেশে আসার। বাংলাদেশে গত হ্যাঁ 17 বছরে বা 16 বছরে যে পরিমাণ আন্দোলন হয়েছে তার থেকে বেশি আন্দোলন হয়েছে এই 5 মাসে, গত 5 মাসে। জি। তো এইটা মোকাবেলা করা, সংস্কার করা এবং তার পরবর্তীতে আবার নির্বাচনের দিকে যাওয়া একটা সরকারের পক্ষে তো সেটা অনেক ধরনের চাপ, এবং সেটা মনে করবেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা নির্বাচিত সরকার না, তার কাঠামোগত যে কাঠামো সেই কাঠামো স্বয়ংসম্পূর্ণ না। সুতরাং একটু সময় দেন, কিছুদিন পরে অন্তত এই নির্বাচনের দিকে আপনারা বলতে পারেন। এত দ্রুত আসলে আমরা কেন নির্বাচন রাজনৈতিক দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে আপনি জানেন এটা রাজনৈতিক দল। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা তো অবশ্যই রাজনৈতিক কথা বলবো। আমাদের কাজ হচ্ছে ভোটাধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। আপনি এই 17 বছর মানুষ নিজের ভোটাধিকার করার জন্য আসলে এই যুদ্ধ, এই গণ অভ্যুত্থান। আচ্ছা, তা আমি ওই আমরা প্রশ্ন সেই ধরেই একটু সেই জায়গা থেকে আমরা অবশ্যই বলবো যে আপনার নির্দিষ্ট সংস্কারের পরে অবশ্যই নির্বাচনের প্রয়োজন। আচ্ছা, জি, আমরা তো বলিনি যে সংস্কার না করে নির্বাচন দিন। আচ্ছা। আমরা একটু সিরাজুল ইসলামের কাছে যাই, যে সিরাজুল ইসলাম, আপনার কি মনে হয় যে নির্বাচন দিতে এই সরকারের বাধা কোথায়? কিংবা নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া যেহেতু কোনো রাষ্ট্র চলতে পারে না, সেই জায়গায় আসলে 6 মাস হওয়ার পরও এই সরকার তার নানান কাঠামোতে বুঝিয়েছেন যে আসলে তারা তাদের যে ব্যর্থতার পরিচয় তারা দিয়েছে। কিন্তু সেই জায়গায় আবার রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচন দিতে, নির্বাচনের মাধ্যমে নতুন করে রাজনৈতিক সংগঠনের হাতে রাষ্ট্র পরিচালনা হবে সেই প্রত্যাশা তারা করে। তাহলে আসলে আপনাদের এই নির্বাচন দিতে আসলে সমস্যা কোথায়? বা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আপনারা কোন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটাও একটু পরিষ্কার করবেন। আচ্ছা, আরেকটু যেটা বলি, যে আমাদের যারা দর্শকরা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমরা আমাদের যারা আলোচকরা আছেন তাদেরকে আমরা সেই প্রশ্নগুলো করতে পারি। তো আমরা আবার সিরাজুল ইসলামের কাছে যাই, যে আসলে নির্বাচন দিতে এই সরকারের বাধা কোথায়? আচ্ছা, ধন্যবাদ ভাই আবারও ফ্লোর দেওয়ার জন্য। আহ, নির্বাচন দিতে সমস্যা না, ব্যাপারটা হচ্ছে নির্বাচন তো আমরা তো বলি না যে নির্বাচন হবে না, আমরাও নির্বাচন চাই, নির্বাচন আমাদেরও প্রয়োজন আছে। তো সে নির্বাচনটা কখন হবে এটা একটা বিষয়, নির্বাচনটা আমরা কি প্রক্রিয়া চাবো সেটা একটা বিষয়। আপনি মনে করেন এই যে জুলাই অভ্যুত্থানে যেহেতু আমরা ছাত্র প্রতিনিধি, দেখেন এখানে আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে আসছি, তো বা ছাত্র নেতা হিসেবে আসছি। এখন আমরা আন্দোলন করেছিলাম, জুলাই অভ্যুত্থান আমাদের হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছিল আমাদের কোটা সংস্কারের বিরুদ্ধে। প্রথমে কোটা সংস্কারের হাত ধরে হয়, এটা বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন শুরু করি। সেই আন্দোলন এক দফায় আসে, এবং আমরা মনে করি যে আমরা এক দফায় আসছি এরই কারণে যে একটা ফেসিস্ট সরকার, একটা ফেসিস্ট সরকার যে কাঠামো বা একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটার একটা পরিবর্তন হবে। কারণ আমি মনে করেন এতগুলো আমার এই আন্দোলনে এতগুলো রক্ত ঝরছে, এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো ভাই এখন আহত পঙ্গু, এই মানুষগুলো তো শুধু শুধু রক্ত ঝরায় না, শুধু শুধু আহত হয় না, একটা কিসের রিজন হচ্ছে, কিসের রিজন, যে তারা একটা পরিবর্তন চায়, তারা একটা সংস্করণ চায় বা একটা রিফর্ম চায়, যাই বলি না কেন। আচ্ছা, এখন কথা এখন বলেন, এই যদি এই আমরা 5 এই মাসে, না এই 5 মাসে এই অভ্যুত্থানকারী সরকারের আসলে কি কি সংস্কার করছেন? আপনি যদি তথ্যগত জায়গা যদি আমি বলি, যে আপনারা জানেন যে অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট তার যে কমিশনার আছে, যে 6টা কমিশন, সেই কমিশনার কিন্তু প্রতিবেদন তারা অলরেডি প্রস্তাবনা দিয়ে দিয়েছে, এবং তাদের সেই প্রতিবেদন আহ, প্রকাশ করেছে। এবং পাশাপাশি সেই কমিটি, সেই যে প্রস্তাবনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের জন্য তারা কিন্তু এই যে একটা ঐকমত কমিশনার যেটা ছিল, যে সহসভাপতি আলী রিয়াজ,
তিনি কিন্তু গতকালকে কিন্তু এই জায়গাটা তারা ক্লিয়ার করছে যে আমরা চাই আমাদের যে 6টি যে সংস্করণ কমিশনার ছিল তাদের প্রতিবেদন অনুযায়ী আমরা পরবর্তী সেই 6টাকে একমতে এনে একটা সনদ তৈরি করা, একটা জাতীয় সনদ, যার মাধ্যমে আমরা বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে আগামীতে আমাদের রূপরেখা কি হবে সেই জায়গাটা কিন্তু এই জায়গায় স্পষ্টভাবে বলা আছে। এবং সেই জায়গায় আপনার সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনগুলো সেগুলো সেই জায়গায় কিন্তু সংযোজন করা হয়েছে। তো জোবাইয়ের যদি কথা বলি, সেখানে কিন্তু এই যে আপনাদের ভোটার অধিকার বলি বা নির্বাচন বলি, যাই বলি না কেন, এই নির্বাচন কমিশনার কিন্তু তাদের প্রতিবেদনগুলো মানে প্রকাশ করেছে। প্রতিবেদন দেওয়ার আগে কি দরকার ছিল না যারা আহত হয়েছে এই অভ্যুত্থানে তাদের চিকিৎসা প্রদান করা, শহীদ পরিবারের আচ্ছা আচ্ছা পুনর্বাসন করা, কিংবা এই যে শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করা, এগুলো সরকার করতে এখনো ব্যর্থ হয়েছে কেন? আচ্ছা, আমি কিন্তু এই যে না ব্যর্থ না, একদমই ব্যর্থ না, এই কার্যটা প্রক্রিয়ামান বা চলমান, আপনি ব্যর্থ বলতে পারবেন না। এখন পর্যন্ত তারা কেন প্রকাশ করতে পারে না? আসলে কি কি বাধা আছে? কে বলছে? আপনি দেখেন আহত বা নিহতের তালিকা দেখেন, তাদের একটা সার্টেন এখনো লিস্ট আছে, ওই লিস্টে এখনো বাড়বে। এটা এখনো স্বয়ংসম্পূর্ণ না, তারা বারবার বলছে না আমরা মনে করি এটা স্বয়ংসম্পূর্ণ না। দেখেন, জুলাই অভ্যুত্থান হয়েছে, সারা বাংলাদেশ থেকে সবাই যার যার জায়গা থেকে এখানে অবস্থান নিয়েছে, কোন পার্টি এখানে নির্দিষ্টভাবে অবস্থান নেয় নাই। এখানে তখন ছাত্র শিবির, জামাত, ছাত্র দল, বিএনপি, হ্যাঁ, এরকম কোন নির্দিষ্ট কোন পার্টি এখানে অংশগ্রহণ করে নাই। এই আন্দোলনটা ছিল একটা বিপ্লব বা অভ্যুত্থানের মতো, এখানে আম জনতা সবাই যার যার অবস্থান থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করছে, আর এই জায়গায় ছাত্ররা এর নেতৃত্ব দিয়েছিল। আমার কথা হচ্ছে, যেহেতু এখানে বাংলাদেশ সবাই এখানে অংশগ্রহণ করছে, আপনি চাইলেই এই জায়গাটা রাতারাতি 6 মাস 3 মাস বা 1 বছরের ভিতরে করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। এই কাজটা প্রক্রিয়ামান বা চলমান, সংযোজন হবে, বিয়োজন হবে, এবং একটা সার্টেন টাইমের পরে সেটা একটা ফিক্সড আমরা রেজাল্ট পাবো। তো আমরা যদি বলি যে আপনাকে 6 মাসের ভিতরে করে দিতে হবে, আমাকে 8 মাসের ভিতরে করে দিতে হবে, তাহলে আমি বলতে আগে আমাকে ইনশিওর করতে হবে যে কাজটা আসলে কতটুকু, সেই পরিমাপটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি যে জায়গায় ছিলাম যে আচ্ছা বলেন যে বাজারের সিন্ডিকেট, আমরা তো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যেটা সবচেয়ে বড় একটা জনগণের মধ্যে দাবি ছিল, গার্মেন্টস শ্রমিকদের বেতন, চা শ্রমিকদের নির্দিষ্ট মজুরি, তারপরে আপনার যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো দ্রব্যমূল্য মানে কমেনি, বরং আরো এটা সময়ে সময়ে বেড়েছে। আপনি দেখবেন প্রত্যেকটি জিনিসের উপরে নতুন করে ভ্যাট ট্যাক্স যুক্ত হয়েছে। কিন্তু তাহলে মানুষ যে পরিবর্তনের জন্য, শ্রমজীবী মানুষ এখানে যুক্ত হয়েছিল তাদের যে মৌলিক অধিকার, তাদের যে এই বাজারের ঊর্ধ্বগতি, সেই সকল কিছু বিলুপ্তির জন্য। কিন্তু তারপরেও, অভ্যুত্থানের পরেও তারা তো সেই পরিত্রাণ পায় নাই। তাহলে আসলে আপনাদের কি লাভটা হয়েছে, বা আসলে জনগণের জন্য আপনারা কি হাজির করেছেন? ধন্যবাদ। না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি এটা একদম সহমত। আমি আসলে আমরা যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছিলাম বা এই যে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছিলাম, একটাই কারণ, আমাদের ভোটার অধিকার নিশ্চিত করা, আমার মৌলিক অধিকার নিশ্চিত করা, আমার দ্রব্যমূল্য যা যা আমাদের বেসিক যে ডিমান্ড গুলো, ইন এ ওয়ার্ড, আগের গভর্নমেন্টের চেয়ে এবার একটা ভালো একটা গভর্নমেন্ট পাবো, আমাদের আশা আকাঙ্ক্ষা এখানে প্রতিফলন ঘটবে, এটাই আমাদের চাওয়া ছিল। এবং অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করে এইটাই, এবং তারা মনে করতো যে 16 বছর ধরে আমরা বা 17 বছর ধরে যে আমরা এই ফ্যাসিস্ট সরকার হাতে দ্বারা নির্যাতিত হচ্ছে, এই থেকে একটা পরিত্রাণ, এটা হচ্ছে এটা পরিত্রাণ থেকে নতুন একটা গভর্নমেন্টের কাছে আসা। এখন লক্ষ্য করেন, আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তারা দায়িত্ব নেয় নাই যে এই জায়গায় তারা উন্নয়ন করবে, বা এই জায়গায় তারা এটাকে কি বলে যে একদম সাস্টেনেবল, মানে তারা কিন্তু একটা রূপরেখা দেবে, তারা সিস্টেমের একটা পরিবর্তন এনে দেবে, বাকি কার্যক্রমগুলো নির্বাচিত সরকার করবে। আমি এটা বুঝাতে চাচ্ছি, তাদের কিন্তু মানে দায়িত্ব না নির্বাচিত সরকারের মতো কাজ করে, তাদের দায়িত্ব হচ্ছে যে কাঠামোটা কেমন হবে, রূপরেখাটা কেমন হবে, পরবর্তী বাংলাদেশ কিভাবে চলবে, যেমন এরকম যেন দ্রব্যমূল্য আর না বাড়তে পারে, এরকম সরকার নাই বিধায় তো এই তো বিএনপি এবং বড় বড় দলগুলো বলছে যে নির্বাচন দেন, তাহলে সেটাও আপনারা করতে দিচ্ছেন না, আবার এই আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। না না না, আমরা বলি, আবারও বলি, আপনি যদি আমি নির্বাচিত সরকারকে দিই, তাহলে আমরা যদি এই সংস্কারগুলো না এনে সিস্টেমটা কেমন হবে, রূপরেখা যদি নির্ধারণ না করে যদি আমি নির্বাচন দিই, বা একবার কোনো যদি নির্বাচিত সরকার আসে, সে যদি আওয়ামী লীগের মতো হবে না, হ্যাঁ, সে যে এই যে পতিত যে আওয়ামী লীগ, যে স্বৈরাচারী শাসক, বা যারা এতদিন ধরে 17 বছর যেভাবে আমাদেরকে নির্যাতন করছে, বা যেভাবে আমাদের উপরে
যে রোষালল চালাইছে এটা যে করবে না, এটা গ্যারান্টি কে দেবে? এই গ্যারান্টিটা ইনশিওর করার জন্যই আমরা কিন্তু চাচ্ছি যে এই কাঠামোটা কেমন হবে, সিস্টেমটা কেমন হবে। এর জন্য কিন্তু 6টা কমিশনার তাদের প্রতিবেদন কিন্তু রিপোর্ট পেশ করেছে, এবং তারা একমতে আসার জন্য তারা অগস্ট পর্যন্ত সময় বেঁধে নিয়েছে। আপনি লক্ষ্য করেন 6টা প্রতিবেদন যদি দেখেন, সংবিধান হইতে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে একদম যে জায়গা থেকে আসলে এই যেটাকে কি বলা হয়, শরীর শাসন যে জায়গা থেকে শুরু হয় এবং যেখান থেকে মানুষদেরকে শোষণ করা হয়, সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করে। যে জায়গা থেকে দুর্নীতি করা হয়, হ্যাঁ, দুর্নীতি যে দমন কমিশন হয়, যে জায়গায় দুর্নীতি করা হয় সেই সব জায়গাগুলো কিন্তু চিহ্নিত করে কোন জায়গায় আমূল পরিবর্তন হতে হবে, সিস্টেমে কোন জায়গায় পরিবর্তন করতে হবে, সেই জায়গায় কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের প্রতিবেদনগুলো কিন্তু প্রকাশ করেছে। এখন আমি মনে করি বাংলাদেশে যে ক্রিয়াশীল যে সংগঠনগুলো রয়েছে বর্তমান মাঠ পর্যায়ে যারা কাজ করে, জামাত হইতে বিএনপি অন্যান্য রাজনৈতিক সংগঠন, তাদের উচিত দ্রুত সময়ের ভিতরে এইগুলোতে ঐক্যমত আসা। যে আমরা মনে করি জাতীয় একটা সনদ তৈরি করা, আমরা যদি যত দ্রুত ঐক্যমতে আসবো একটা জাতীয় সনদ তৈরি হবে, এটা এস্টাবলিশ হবে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আর যদি যখন গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তখন একটা স্ট্রাকচার দরকার হবে, একটা বাংলাদেশ এই স্ট্রাকচারে বা এই রূপরেখা চলবে। তখনই কিন্তু আপনার যে বহুল কাঙ্ক্ষিত আশা, আপনার যে বহুল কাঙ্ক্ষিত যে প্রতীক্ষা, যে আমরা আর এরকম 16 বছর বা 53 বছর যেভাবে বাংলাদেশ চলেছিল, সেই 16 বছর বা 53 বছর, মানে আমি আমি একদম 71-এর পর কথা বলতেছি, 71-এর পরবর্তী বাংলাদেশ যেভাবে চলছিল সেভাবে যেন আর না চলে, নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই রূপরেখাটা আচ্ছা, তৈরি সিরাজুল করতে হবে ইসলাম, কিন্তু আপনি কি আমাদের হাত সিরাজুল ধরে। ইসলাম, আপনি কি মনে করেন যে এই অভ্যুত্থানে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ ছিল? হোয়াই নট, আমি তো বললামই আচ্ছা, যদি নেতৃত্ব মনে দিয়েছিল করেন, একটা। যদি 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 মনে করেন, ঠিক আছে, আমার একটা প্রশ্ন যে অভ্যুত্থানের ভাই এখন এখন পরবর্তী কথা হচ্ছে সময়ে, অংশগ্রহণ একটু বলি, অংশগ্রহণ ছিল, অংশগ্রহণ অস্বীকার করার সুযোগ নেই, সবারই হ্যাঁ হ্যাঁ, অংশগ্রহণ ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন পর্যায়ে আহ, কোন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছে, এটা একটা ব্যাপার আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, আচ্ছা, না আমার আমার ফোনে একটু চার্জ আমার নেই, জোবাইরের সাথে কন্টিনিউ করেন, অ্যাড জি, হচ্ছে। আমি একটা জায়গায় প্রশ্ন করেছিলাম যে আহ, জুবায়ের, আপনি আছেন, জুবায়ের জুয়েল, তো আপনাকে একটা প্রশ্ন যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটা রাজনৈতিক ছাত্র সংগঠনে পরিণত হবে, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নানানবার প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন বলেছিল যে একটি জাতীয় কাউন্সিল, সেটা ছাত্র দলের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, তারপর ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকেই কিন্তু একটা প্রস্তাবনা ছিল যে একটা জাতীয় কাউন্সিল করে সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে একটি নতুন জোট বা একটি মানে একটি সুশৃঙ্খলিত একটি যুগপথ, সেই যুগপথ নির্মাণ করার। কিন্তু সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেনি, কিংবা তারা নিজেরাই এই অভ্যুত্থানে সকল কিছু ঘোষণা করতে চেয়েছে। সেই জায়গায় আসলে আপনার কি মনে হয় যে আসলে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা কি সকলেই বৈষম্যের কাছে বৈষম্যের সারিতে আসবে, নাকি আসলে যারা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের সকলেরই আলাদাভাবে মর্যাদা দেওয়া উচিত, তাদেরকে একত্রিত করার জন্য আসলে কি কি প্রস্তাবনা আপনার কাছে আছে, বা ছাত্রদল এটাকে কিভাবে ভাবছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলবো আসলে যে আপনি দেখছেন হয়তো যে 5ই আগস্টের পরবর্তী সময় যে বাংলাদেশের যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমরা 5ই আগস্টের পরে ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলতে এখনো আমি আমি জানি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন হয়েছে কি না। কিন্তু 5ই আগস্টের পরে আপনি দেখবেন, লক্ষ্য করে যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাস গুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নামে একটা আওয়াজ আসে। সেটা আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধর জন্য আমার যে সহযোদ্ধা রয়েছে আজকে, সিরাজুল ইসলাম, উনি কিন্তু প্রথম এটা নিয়ে আপনার কথা বলা শুরু করেন এবং আজ অব্দিও সে বলতেছে। তো আসলে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে ওনারা কি বুঝাইতে চাচ্ছেন, এবং অন্যান্য সংগঠন বলতে আমি সেটা বলবো না, আমি আমার ছাত্রদল নিয়েই বলবো যে ছাত্রদল দেখলে মানে ছাত্রদল নিয়ে আসলে তাদের কি সমস্যা, ছাত্র দল কি সমস্যা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারবে, ছাত্র দল করতে পারবে না। না, এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আর আন্দোলন, তারা যে বলছে যে বিষয়টি তারা আসলে রাজনৈতিক ছাত্র এখানে, সংগঠন না। জি, আমি তো বৈষম্যবিরোধী সেটাই ছাত্র, বলতেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠন না, কিন্তু পরবর্তীতে তারা ছাত্র সংগঠন হিসেবে ঘোষণা দিবে কি দিবে না এটা তো আমরা আসলে বলতে পারতেছি না। কিন্তু আচ্ছা, হুম, রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক যে
আপনার যে কৌশলগুলা সেইখান থেকে আমরা যদি বিবেচনা করি, আপনি বলেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাদে যে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, তারা আসলে এক প্ল্যাটফর্মে কিংবা একটি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, হয়তো আপনি জানেন যে 5ই আগস্টের আগে অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশের যে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠনগুলো রয়েছে ছাত্রলীগ বাদে একটি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম করা হয়। হয়তো তখন আপনি 28 অক্টোবর পরবর্তী দেশের যে অবস্থা, তখন আর হয়তো এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য এটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু যে 5ই আগস্টের পরে আসলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যে সংগঠনগুলো রয়েছে আসলে তাদের এক হওয়া প্রয়োজন দেশের ক্রান্তি লগ্নে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি এখান থেকে বের হওয়ার জন্য সকল সংগঠনগুলো, অর্থাৎ ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, তারা নিষিদ্ধ সংগঠন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনি বলছেন, তারা তো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না, তারা তো আসলে এখানে আসার কিভাবে যুক্তিকতা থাকে? তারা তো রাজনৈতিক সংগঠনে পরিণত হচ্ছে, তারা তো ঘোষণা দিচ্ছে যে তারা রাজনৈতিক দল তৈরি করবে এবং জনগণের কাছেও তারা মতামত চাচ্ছে যে তাদের দলের নাম কি হবে, তাদের দলের ঘোষণাপত্র কি হবে, তাদের দলের মার্কা কি হবে। তারা তো রাজনৈতিক সংগঠনের দিকে যাচ্ছে। জি, ধন্যবাদ। এখানে আমার প্রশ্নটা এখানে, যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করবে এবং রাজনৈতিক দল বা ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল তাদের জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে আসলে তাহলে তাদের মূল নেতৃত্ব থেকে তৃণমূল নেতৃত্বে, যেখানে যে বিষয়টি আসলে তারা যে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে এটা কিসের উদ্দেশ্যটা কি, এবং তারা আসলে চায় কি? আমার প্রশ্নটা এখানে আমার যে সহযোদ্ধা রয়েছে তার কাছে, তাকে জিজ্ঞেস করবেন। ছাত্র রাজনীতি থাকবে কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি থাকবে না। আচ্ছা, আমরা ওই প্রশ্নে আবারও আসবো। এর আগে আমি একটু প্রশ্ন করি যে আসলে প্রত্যেকটি ক্যাম্পাসে নির্বাচনের দাবি উঠছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের কথা ভাবছে এবং সেই নির্বাচনের দিকে যাচ্ছে কলেজের প্রশাসক তারা। কিন্তু পলিটেকনিক সেক্টরে আমরা দেখি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা থেকে শুরু করে যেসব পলিটেকনিক গুলো আছে সেগুলোতেও আলাদাভাবে নির্বাচন হয়, যা এই ফ্যাসিবাদ আমলে প্রায় প্রত্যেকটি ক্যাম্পাসেই নির্বাচন সেটা নিষিদ্ধ হয়ে গেছিল এক পর্যায়ে, কিংবা বলা যায় যে নির্বাচন হয়নি। সেই জায়গায় আসলে আপনারা কি ভাবছেন নির্বাচন নিয়ে? ছাত্র দলের আসলে প্রস্তাবনা কি ছাত্র সংসদ নির্বাচনে, এবং বিশেষ করে আপনি সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের আহ্বায়ক, সেই হিসাবে আপনার পলিটেকনিক নিয়ে কি ভাবনা? জি, আসলে এখানে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা একমত। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আসলে যে আপনার 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে বিষয়গুলো, সেখানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশ সেটা তৈরি করার জন্য সর্বপ্রথম কলেজ প্রশাসনই আসলে এই সিদ্ধান্ত নেবেন। এখানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আপনার সংসদ নির্বাচনে যে আপনাদের যারা নির্বাচিত হয়ে আসবে, আমি আসতেছি নির্বাচিত হয় তারা প্রতিনিধিত্ব করবেন। এখন আমাদের ছাত্র দলের যে বিষয়টি হচ্ছে, আমরা অবশ্যই এটার সাথে একমত, যদি নির্বাচন হয় অবশ্যই ছাত্রদল এটাকে সমর্থন করে এবং নির্বাচনের জন্য ছাত্রদল প্রস্তুত। আচ্ছা, আমরা একই প্রশ্নে আবারও সিরাজুল ইসলামের কাছে যাই, যে সিরাজুল ইসলাম, এই অভ্যুত্থানের পরে ছাত্রদের সবচেয়ে বড় দাবি তারা ছাত্র সংসদ নির্বাচন চায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রদের প্রতিনিধি আকারে তারা সামনে আসতে চায় এবং আগামী দিনে তারা এই শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে আরো সহায়ক ছাত্র আন্দোলন কিংবা ছাত্র সংগঠন গড়ে তুলছে। সেই জায়গাতে আপনারা ছাত্র সংসদ নিয়ে কি ভাবছেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ।
একটু যান্ত্রিক জটিলতার কারণে আসলে আমি বের হয়ে গেছিলাম। যাই হোক, আমি জবের কথা শুনতে পাইনি, তারপর আপনার প্রশ্নের উত্তর দিই যে ছাত্র সংসদের কথা যদি বলি ভাই, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু এটা নিয়ে পুরো একটা ভালো একটা নিউজ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর যে একটা বক্তব্য, হ্যাঁ, যে কয়েকটা বলে লাশ পড়ে যাবে। এখন বলেন, এই ধরনের যদি বক্তব্য পাওয়া যায়, এই ধরনের যদি বক্তব্য থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কারা এই ছাত্র সংসদ চায় না এবং এই ছাত্র সংসদের জটিলতা বা প্রতিবন্ধকতা কারা তৈরি করতে চায়, এটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে। এখানে নিয়ে বিতর্ক করার কোনো জায়গা নাই, কারণ আমরা জানি ছাত্র সংসদ হলে কারা যোগ্য স্থানে যাবে বা কারা আহ নির্বাচিত হবে। তো সবসময় এই স্বার্থ চিন্তা করার কারণে, মানে দলীয় বা ব্যক্তি স্বার্থের কারণে আসলে কিন্তু আমাদের মৌলিক যে চিন্তা বা মৌলিক যে স্বার্থটা সেটা কিন্তু নষ্ট হয়। আপনি দেখেন না, যদি ছাত্র সংসদ হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকবে, চেক অফ ব্যালেন্স থাকবে। আপনি যখন একটা কিছু হবে তখন কিন্তু ওই যে রেসপন্সিবিলিটি ওই জায়গায় ছাত্র সংসদের যে প্রধান, তার কাঁধে পড়বে বা তার দায়িত্ব বর্তায়। তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট স্পেসিফিক ব্যক্তিকে পাচ্ছি, কিন্তু সেটা না করে এই যে আমি নাম উল্লেখ করতে চাই না কোনো রাজনৈতিক বা কোনো পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু চাচ্ছে যে এটা মানে দেয়া মানে বিরত রাখা বা এটাকে প্রতিবন্ধক তৈরি করা। এই প্রতিবন্ধকতা তৈরি করলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের জন্য ক্ষতি। আপনি যাই বলেন না কেন, যদি বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলোর কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের মানে কাঁধে পড়ে। শুধু বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রেসার ক্রিয়েট হিসেবে পড়ে। তো আমরা মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটা ছাত্র সংসদ হোক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে সেগুলোতে দ্রুত সময়ের ভিতরে যদি ছাত্র সংসদ দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা ছাত্র প্রতিনিধিকে পাই এবং যোগ্য নেতাকে সেখান থেকে কিন্তু বের হয়ে আসায়। আপনি জানেন বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম দলের প্র্যাকটিস হচ্ছে লিয়াজু করা এবং পাঁচাটা। এই পাঁচাটা রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবেন তখনই যখন ছাত্র সংসদ আসবে। তো আমরা এখনো বলি ওয়েলকাম, ছাত্র সংসদ আসেন, ছাত্র সংসদের জন্য আপনাদের ডাকা হচ্ছে, আপনারা এখানে একমত হন এবং সর্বোচ্চ ভাবে খালি মুখ থেকে বললে হবে না, আন্তরিকতার সাথে কাজের সাথে পরিচয় দেন যে আমরা এটা একমত এবং এটা নিয়ে কাজ করতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেটা কেউ করতে চাচ্ছেন বা করে না। এবার একটা ব্যাপার দেখেন, আপনি যে বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা, সেম অবস্থায় আমাদের এইখানেও। এখন যদি আমার বরিশাল বিশ্ববিদ্যালয় এখন প্রত্যক্ষ যদি কথা বলি, হ্যাঁ ছাত্র সংসদ লাগবে, হ্যাঁ আমরা ছাত্র সংসদে আছি, ছাত্র সংসদের পক্ষে আছি, হ্যাঁ আমরা কিন্তু একটা ভাইব উঠেলো দেখা যায় যে আসলে তারা আন্তরিক না, আমাদের এই জায়গায় কেউ আন্তরিক না যে এই জন্য কাজ করে। মানে বর্তমানে এক্সিস্টিং যে পার্টি দলগুলো রয়েছে, ছাত্র যে দলগুলো রয়েছে, তারা আসলে মন থেকে জায়গাটা কাজ করতে চায় না। তো তারপর একটা সুসংবাদের জায়গা হচ্ছে যে আমরা বর্তমান আমাদের আমাদের বিসি মহোদয় সুচিত্রা শর্মিন ম্যাম, তার কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের ছাত্র সংসদের জন্য একটা রূপরেখা দেওয়া হয়। তিনি আমাদেরকে সে দাবির প্রেক্ষিতে আমাদের যতটুকু আমাদের কনভিন্সের জায়গা, তার জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছিল। এটা ব্যক্তিগতভাবে আমরা জানতে চাইলাম যে এটা কবে দিতে হতে পারে। তিনি বলে যত দ্রুত সম্ভব। তিনি চাইছে যে তোমরা রূপরেখা বা আমাদের জায়গাতে তাদের জায়গাতে রূপরেখা তৈরি করে যত দ্রুত সম্ভব তারা এটা বাস্তবায়ন করবে বা সেদিকে হাঁটবে, একটা রূপরেখা পাবো। তো আমি এই জি, জায়গায় বলতে আচ্ছা, পারি যে বরিশাল আমরা বিশ্ববিদ্যালয় একটা একটু রূপরেখা বলি। পেতে পারে আপনারা ছাত্র সংসদের। আপনারা সব সময় আমরা দেখলাম যে ৫ আগস্টের পরে বৈষম্য ছাত্র আন্দোলন নানান জায়গাতে কমিটিগুলো দিয়েছে। সেই জায়গায় যারা বলা যায় যে প্রত্যেক অনেকগুলো কমিটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে ১০ মিনিট, ৭ মিনিট, ৮ মিনিট, ১০-১৫ মিনিট এমন সময়ের মধ্যে আবারও স্থগিত করা লাগছে। আসলে এই সংগঠনে কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনে আ কি কোন ধরনের সুবিধা আছে যে মানুষ ঢলে, ঢলে বা ছাত্ররা নানান সময় আসতে চায়, আবার সেই কমিটি নিয়ে আবার সংঘাত হয়, সেখানে আবার সেই কমিটি স্থগিত করতে হয়। আসলে কি আপনারা কি এই সরকারের কি কোন ধরনের আ ছাত্র সংগঠন আকারে কাজ করছেন? কারণ আমরা দেখবো যে সব জায়গাতে বৈষম্য ছাত্র ওই যে আমি যদি বরিশাল সিটি কর্পোরেশনের দিকে তাকাই, সেখানে যে টিসিবির কার্ড, সেই টিসিবির কার্ডগুলোর দায়িত্ব পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন? তারা কি এই রাষ্ট্রীয় ছাত্র সংগঠন? মানে এই যে যারা পার্লামেন্টের মধ্যে আছে তাদের ছাত্র সংগঠন? এটি কেন ছাত্র দল পায় না? এটি কেন অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ পায় না? কিংবা এটি কেন সিটি কর্পোরেশনের যে যারা সচিব আছে তারা পায় না? এটা কেন এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের দেওয়া হলো? এটা আসলে মানে কারণ কি? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আমি যদি কমিটির কথা বলি, আহ, যে কমিটিগুলো দেওয়া হয়েছিল সেই কমিটির জায়গা থেকে বলি ভাই,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার একটা পারলে ডকুমেন্ট বা প্রমাণ দেন যে কোন জেলা বা কোন বিশ্ববিদ্যালয়ে যে কমিটিগুলো আসছে সেখানে কেন্দ্রে কারো কাছ থেকে টাকা নিচ্ছে বা টাকার মাধ্যমে কমিটি আসছে। তো একটা কথাই বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো কোনো এখানে আর্থিক কোনো লেনদেন নাই। এখানে যারা আন্দোলন করছিল এবং সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এসে কাজ করতে চায়, একটা আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়, যারা এটা স্থগিত হওয়ার আগ্রহী কারণ কি? ইন্টারেস্ট। মানে আমার আমার আমি প্রশ্ন বলি ছিল আমি যে বলি টাকা নিয়ে না, আমি বলছি যে এখানে কোনো ধরনের সুবিধা পাওয়া যায় কিনা, যে মানুষ জন আসার জন্য এই করছে, আবার এক কমিটি দিচ্ছে, সেই কমিটি আবার স্থগিত করা হচ্ছে, আবারও নতুন করে কমিটি দেওয়া হচ্ছে, তাহলে আসলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমি দু একটা কথা আসলে প্রাসঙ্গিক বলতে হয়। দেখা যাচ্ছে যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় এরকম কোনো মানে লেনদেন নাই। তার মানে আমরা এখানে স্পষ্ট যে এখানে আসলে কোনো ব্যক্তির স্বার্থ বা কোনো রাজনৈতিক স্বার্থ নাই যে আমি এটার জন্য এটা পাচ্ছি বা এটার জন্য আমি এই কমিটিতে আসবো, বিষয়টা কিন্তু এরকম না। এখন কথা হচ্ছে তাহলে কমিটি স্থগিত করে কেন? কমিটি স্থগিত করা যায় যে দেখা যাচ্ছে যে একটা একটা কমিটি আসার পরে আমার এই কমিটিটা তো সারা বাংলাদেশ থেকে ওভারঅল সব জায়গা থেকে দেওয়া হচ্ছে। আর আমরা একটা কিন্তু আগ থেকে প্র্যাকটিস করে আসছি রাজনীতি বা আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে আমরা আসছি। এই অভ্যুত্থানে সবাই সংগঠিত ছিল, সবাই এখানে অংশগ্রহণ ছিল। তো দেখা যাচ্ছে কেউ বাদ পড়ে যেতে পারে, কাউকে আবার দেখা যাচ্ছে কোন একটা দলের সাথে ভালো পোস্টেড নেতা সে এই সংগঠনে এসে ঢুকে গেছে বা তার একটা এই পোস্টে যে একটা ভালো একটা রোল প্লে হোল্ড করতেছে, তাহলে তো এটা সংগঠনের জন্য বেটার না বা সংগঠনের জন্য এটা কল্যাণ করে না। তো সংগঠনকে সামনে নেওয়ার জন্য, সংগঠনকে আহ সঠিক জায়গা নেওয়ার জন্য মূলত কিন্তু তারা এই ডিসিশন গুলো নিতে হয়। সেটা হতে পারে কমিটি স্থগিত করা বা কমিটি এক্সটেন্ড করা, যাই বলি না কেন, এটা হচ্ছে সংগঠন বা কমিটিকে স্টেবল করার জন্য, আরো সুন্দর বা মার্জিত করার জন্য মূল জিনিসটা করা হয়। আমরা জানি অভ্যুত্থান সবাই হাত ধরে হয়েছে। তো সবাইকে এখানে আমি সঠিকভাবে সঠিক স্থানে দিতে পারি কিনা এটা কিন্তু ইনশিওরটা আমি চাইলেই হবে না, মানে আমি চাইলে নিশ্চিত করতে পারতেছি না। এই জায়গায় আমাকে নিশ্চিত করার জন্য দেখা যাচ্ছে যে আমরা যথেষ্ট যে জায়গা থেকে চেষ্টা করে বা যতটুকু আমাদের ইনপুট দেওয়া লাগে সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করি বা কেন্দ্র দেওয়ার ট্রাই করে। তারপরে দেখা যায় সবাই স্যাটিসফাই না, তারপরে একটা পক্ষ তারা দাবি তুলে বা তারা এটা ক্ষুব্ধ দেখায়, তারপর আবার আমরা তাদের সাথে মানে কেন্দ্র তাদের সাথে কনভারসেশন করে, কনভারসেশনের মাধ্যমে একটা সলিউশন আসে, দেন তারপরে আবার নতুন কমিটি আসে। আমরা কমিটি স্থগিত করা মানে যে এখানে আসলে মহৎ বড় ভুল বা পাপ এরকম কিছু না। কমিটি সুসংগঠিত করার জন্য মূলত স্থগিত করা এবং পুরো এটা রিফর্ম করা, এই হচ্ছে বিষয়। এবার যদি আমি বলি টিসিবির কার্ড, আপনার টিসিবি কার্ড বৈষম্য বিরোধীকে কেন দেয় আর অন্যান্য সংগঠনকে কেন দেওয়া হচ্ছে না? আপনি জানেন, আমিও জানি, জোবায়ের এখানে জানেন যে এই অভ্যুত্থানটা আহ সবাই হাত ধরে হইলো, নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা, ছাত্র জনতা। ছাত্ররা যারা হাত ধরে আসছে তাদের একটা দায়বদ্ধতা থাকে এই মানুষদের প্রতি, যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসে। কারণ এখানে আমরা এখন বলতে পারেন যে ভাই ছাত্র দলও শিবিরও বড় বড় পোস্টের নেতা বা তারা তো আন্দোলন সক্রিয় পাচ্ছিল, তারা তো ভাই একটা দলকে এখন বিলং করে, সে যা চলে গেছে, এখন আমি তো চাইলে তাকে নিয়ে আসতে পারবো না, এখানে সুযোগ নেই। এখন এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তারা কিন্তু আন্দোলন সক্রিয় কোনো না কোনো ভাবে ছিল বা এখন কাজ করতে আগ্রহ দেখায়, তাদেরকে আমি তো ফালাই দিতে পারবো না, সে তো আমার বাংলাদেশের একটা পার্ট, সে তো স্বপ্ন দেখে। তো আমরা মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে তাদেরকে রেখে, মানে এই যে মানুষদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে এবং আমাদের প্রতি তাদের যে একটা ট্রাস্টেড যে জায়গা, যে এরা অভ্যুত্থান ঘটিয়েছিল এবং তারা একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং তাদের প্রতি যে আমাদের বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা মনে করি আচ্ছা, এই কাজগুলো আসলে তারা করতে চায়। এই হলো আচ্ছা, বিষয়। আমি বলছি যে ওয়ার্ড গুলোতে টিসিবির কাজ সেটা দেওয়ার জন্য তো রাষ্ট্রই এখানে কাজ করবে। সেখানে এই যে কাজটা বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে কেন যায়, কিভাবে যায়? এটা তো রাষ্ট্রীয় এই যে আপনি কিন্তু শুরুতে বক্তব্য দিয়েছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাঠামোর কিন্তু জটিলতা রয়েছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন এটা আমি বুঝি, আপনিও বুঝি। না, এখন নিশ্চয়ই পরবর্তী হচ্ছে জটিল এখানে আছে। আমরা যদি হেল্পিং হ্যান্ড হই, এই যে যদি আমরা হেল্পিং হ্যান্ড হই, নট প্রবলেম, বিকজ আমরা আবারও বলি আমাদেরকে কেন এখানে সুযোগ করে দেবে না? আমরা তো রাষ্ট্রীয় একটা পার্ট, আমরা তো এই অভ্যুত্থান তো আমাদের হাত ধরে আসছে, অভ্যুত্থান তো ভিন্ন কেউ লোক ধরে আসে নাই। যদি আমাদের উপরে আমাদের হাত ধরে যদি অভ্যুত্থান আসতে পারে, আমাদের উচিত যে মানুষ বিশ্বাসের জায়গা রাখতে পারে, তাহলে আমরা এই কাজটা কেন করতে পারবো না? আচ্ছা, বিশেষের জায়গা শুধু বৈষম্য ছাত্র আন্দোলনের কাছেই হয়তো এই সরকারের আছে। আমরা আরো সরি সরি প্রশ্ন আছে। তো সেই জায়গায় আমরা জুবায়ের হোসেন জুয়েলের কাছে যাই, যে জুবায়ের হোসেন জুয়েল, আহ
বরিশালে মহানগর একটা কমিটি হয়েছে, তার পরবর্তী সময়ে বরিশাল জেলায় একটা কমিটি হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হয়েছে। আমরা কমিটিগুলোর যে সভা, বিশ্ববিদ্যালয় ব্যতীত আমরা যদি মহানগর এবং জেলার যে কমিটির যে সভাগুলো হয়, সেই সভাগুলো সরকারি দপ্তরগুলোতে হয়। যেটা আমরা অনেক জায়গায় দেখেছি, সমাজ সেবা অধিদপ্তরে দেখেছি, আমরা শিল্পকলা অডিটোরিয়ামে দেখেছি, আমরা পুলিশ কমিশনার কার্যালয়ে দেখেছি, আমরা নানান জায়গাতে সেই রিপোর্টগুলো আমরা দেখেছি। আসলে আপনি একটা কলেজের প্রতিনিধি সেই জায়গায় এবং কি ছাত্র দলের প্রতিনিধি সেই জায়গায় কি আপনারা সরকারি প্রতিষ্ঠানে কি কোনো ধরনের সুবিধা নিতে পারেন, কিংবা আসলে আহ, তারা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিভাবে সুবিধা নেয়, কিন্তু আপনারাও তো অন্তর্বর্তীকালীন সরকার, সকলের সরকার, সেই জায়গায় আপনারা কেন এই সুবিধা নিতে পারেন না? এবং কি আরো একটা প্রশ্ন সাথে করি, যে টিসিবির কার্ডের দায়িত্ব নাকি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছেই সরকার ভরসার জায়গা আছে, তাহলে আপনারা কেন ভরসার জায়গায় নাই? আসলে কি করলে আসলে ভরসার জায়গায় আপনারা আসবেন? জুবায়ের হোসেন জুয়েল। জি, ধন্যবাদ আপনাকে। এখানে প্রথম প্রশ্নটা আপনি যে প্রশ্নটা উল্লেখ করা হয়েছে, আসলে সেখানে বলা হয়েছে যে সরকারি যে অফিস আদালত, আদালত নয় অফিস, সেখানে সভা সমাবেশ বা তাদের যে যৌথ সভাগুলো হয়েছে, এখানে আসলে ছাত্রদল সুবিধা নিচ্ছে না কেন? ছাত্রদল আসলে আপনি এখানে দেখেছেন যে আহ শিল্পকলা একাডেমি, এটা এখানে আসলে অডিটোরিয়াম ভাড়া দেওয়া হয়, ভাড়ার মাধ্যমে আসলে অডিটোরিয়ামে যে কোনো দল বা যে কোনো আপনার প্রতিষ্ঠান সেখানে আসলে সভা সমাবেশ করতে পারে। আসলে ছাত্রদল এদের আমাদের নিজস্ব ফান্ড রয়েছে, সে ফান্ড থেকে আসলে আমাদের অর্থ মাধ্যমে আমরা সেখানে সভা সমাবেশ করি, কিন্তু আমরা সরকারি দপ্তরে সেখানে তো আমাদেরকেও মানে বিনা খরচে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের এই উৎসটা কোথায় আসলে এই ফান্ডের, প্রথম যে বিষয়টা, এবং দ্বিতীয় হচ্ছে কেন সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। তৃতীয়, আসলে আমরা যদি দেখি যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশের যে গভর্নমেন্ট সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আসলে ফ্যাসিবাদের অনেক দোষর রয়েছে, যাদেরকে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। বিশেষ করে পুলিশ বলেন, র্যাব বলেন, অন্য অন্য যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সেখানে আসলে আমরা ওইরকম চোখে পড়ার মতো কোনো প্রতিষ্ঠানে দেখিনি যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে বিশেষ করে আমরা যদি তাকাই, দেখি যে ওই প্রতিষ্ঠানের যে লোকগুলো রয়েছে আসলে তাদের কাছ থেকে বিশেষ করে সুবিধাগুলো তারা পাচ্ছে। যদি আমরা টেন্ডারের দিকে তাকাই, সেখানেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও তাদেরকেই বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। টেন্ডার বলেন, আপনার ডিসি অফিসের যে কাজগুলো, এবার এই শীতে ধরেন আপনি অনেকগুলো কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের জন্য। আমরা সেদিকে দেখেছি যে আসলে বরিশাল মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং ব্যানারে তারা সাধারণ মানুষের ভিতরে কম্বল বিতরণ করেছেন। কিন্তু কেন? যদি করে তাহলে আমরা সাধারণ মানুষের জন্য করেছি, সেটা কোনো নামে নয়। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কম্বল বিতরণ করেছে। আমার প্রথম এই একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, আমরা যেদিকেই যাই, ধরেন আপনি একটা সমস্যা হয়েছে, লঞ্চ গার্ড বলেন, ট্রাক স্ট্যান্ড বলেন, বা আপনি কিংবা বাস স্ট্যান্ড বলেন, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন থাকবে? কেন দেশের দেশের আইন আছে, আইনের শাসন আছে, সেখানে একটা না, নির্দিষ্ট থাকবে, প্রতিষ্ঠান তারা তো আছে, সেখানে বলছে, আমাদের কেন থাকতে হবে? তারা তো বৈষম্য বিরোধী না, ছাত্র আন্দোলন বলতেছি তো বলছে যে তাদেরকে রাষ্ট্র ভরসা পায়, এই রাষ্ট্র কারণে কেন ভরসা পায়, কিন্তু জনগণ জনগণ আসলে কতটুকু ভরসা পায় সেটা তো জনগণকে আগে জিজ্ঞেস করতে হবে, তাই না? জনগণের ভিতরে তো এটা জরিপ করা হয় নাই যে তারা মুখে বলছে। আমি তো বলতে পারি আমার ছাত্র দল সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা এটা ট্রাস্ট করে। আপনার দক্ষিণের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এটা সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দল, এটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে আমার আবার এটা দেখতে হবে না? সেখানে আমি সেইখান থেকে বলতেছি যে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে আসলে একটি দল বা একটি মদতপৃষ্ঠ তারা আসলে আগামীতে কি চায়। এবং আপনি যদি আমরা একটু পিছনে চলে যাই, যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতা ছিল সকল শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু একটি দল তারা সবসময় বলতো নির্দিষ্ট করে যে আসলে বাংলাদেশ যুদ্ধ করছে এক দল এবং স্বাধীন করছে একটি দল, নেতৃত্ব দিয়েছে একটি দল, এবং এই রেজিমকে তারা বাস্তবায়ন করে আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষের ভিতরে একটি এই প্রোপাগান্ডা ছড়িয়েছে, যেটা
স্বাধীনতার পরবর্তী যে 5ই আগস্টের পরে মানুষ আসলে ইতিহাস জানতে পারে। এবং আমরা সেই পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে একটি শ্রেণী যারা নিজেই দাবিদার করতেছে যে আসলে এই দেশ স্বাধীন, অর্থাৎ গণ অভ্যুত্থানটা আসলে তারাই এই রেজিম, এবং এভাবেই তারা এটাকে পুঁজিবিত করে আগামীতে রাষ্ট্র ক্ষমতা বা একটি মাধ্যমে তারা আসলে কি চাচ্ছে আসলে তারাই হয়তো ভালো জানে। তো আবার যে বিষয়টা বলছেন, আপনার দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছে টিসিবি। আমরা যদি দেখি যে আগের যে নিষিদ্ধ সংগঠনটা রয়েছে তারা আসলে বিভিন্ন সময় দেখতাম যে এই টিসিবি বলেন সহ নানান আপনার সরকারি রেশমের চাল বলেন বা গরিব মানুষের ভিতরে যে অন্যান্য যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারাই নিয়ন্ত্রণ করতো যখন যেই গভর্নমেন্ট আসলে ছিল। এখন আমার সহযোদ্ধা হয়তো বলতে পারে যে এটা আমি বলছি যে তাদের গভর্নমেন্ট, আমি কিন্তু সেটা বলতেছি না। আসলে তাদের গভর্নমেন্ট বলতে তাদের যে এখানে সহযোদ্ধা রয়েছে, আপনি দেখবেন যে নাহিদ সাহেব তিনি এখন পদত্যাগ করে তাদের ওই কমিটির আহ্বায়ক হয়েছেন, ঠিক আছে। সুতরাং তারা তো সেই ব্যানার থেকেই তারা ওই আন্দোলনের মাধ্যমে এবং বর্তমান গভর্নমেন্টে আছেন, এবং বর্তমান গভর্নমেন্ট আসলে তাদের কতটুকু প্রাধান্য দেওয়া হচ্ছে, জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কতটুকু প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা বর্তমান গভর্নমেন্টের দিকে তাকালে আমরা আসলে দেখতে পাচ্ছি। আমাদের কথা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনগণের মত প্রকাশের মাধ্যমে এবং জনগণের রায়ের মাধ্যমে একটি নির্বাচিত গভর্নমেন্ট আসলে আসলে এই যে সমস্যা বা তাদের সমস্যাটা কি, তাদের ভয় কিসের, জনগণ যদি তাদের জনগণের মতামতের ভিত্তিতে এবং জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত গভর্নমেন্ট আসে, যেই দলই আসুক, আমরা বলতেছি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতেছে, আমরা বলছি যে জনগণ যাকে নির্বাচিত করবে আসলে তাদের ম্যান্ডেট নিয়ে আসলে রাষ্ট্র ক্ষমতা এবং যে বিভাজন এটা আপনার পরিমার্জিত হবে, ঠিক আছে। জি, আমরা একটু সিরাজুল ইসলামের কাছে যাই। যে সিরাজুল ইসলাম, আপনি একটা কমেন্ট দেখতে পাবেন যেখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রের নামে কিংবা সাধারণ শিক্ষার্থীর নামে অনেক ছাত্রলীগের নেতার আশ্রয় দিয়েছে। আসলে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা এই কথার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্যটা আমরা একটু শুনি। আচ্ছা, ধন্যবাদ। দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের আমাদের বৈষম্য ব্যানারের ভিতরে আসছে বা তারা আশ্রয় পাচ্ছে। এটা একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখনো বলি, আবারও বলি, আমরা কিন্তু এই আওয়ামী লীগ সরকার বা এই যে ছাত্রলীগ যারা ছিল এদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয় এবং তাদেরকে আমরা কিন্তু পতন ঘটাই। তাদেরকে আমরা আমাদের কেন আশ্রয় দেব, এটা কিন্তু আসলে সাংঘর্ষিক একটা জায়গা থাকে। আমরা কখনোই তাদের এই অবস্থায় আশ্রয় দেওয়ার জায়গা থাকে না। তো আমাদের সিদ্ধান্ত কি, কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে কোন অবস্থায় পোস্টেড কোন নেতা আমাদের কমিটিতে থাকতে পারবে না ছাত্রলীগের। এটা এখনো বলে লাউড অ্যান্ড ক্লিয়ার। তো এখন দেখা যাচ্ছে যে আপনি বলতেছেন যে ছাত্রলীগ, ওই লোকটায় দেখেন সামাজিকতার একটা ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে। আমরা জানি যে এই যে 16 বছরে বাংলাদেশে চাকরির সেক্টরে এমন কোন জায়গায় নাই যেখানে ছাত্রলীগ ছিল না, আওয়ামী লীগ ছিল না। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ছাত্রলীগ করছে। আর এই যে প্রশ্নটা যে জায়গা থেকে আসছে যে আমার বন্ধু ছাত্র দলের জায়গা থেকে, আমি যদি বলি ছাত্র দলে তো তারা মনে করেন প্রতিযোগিতা করে ছাত্রলীগ ঢুকায়, এই উত্তর কে দেবে? তারা তো প্রতিযোগিতা করে ছাত্রলীগ ঢুকায়। যে তাদের ভিতরে যে কোরাম আছে, ছাত্র দলের ভিতরে তো 3-4টা কোরাম থাকে, এই কোরাম ভারী করার জন্য 5 জন ঢুকায়, ওই কোরাম ভারী করার জন্য 10 জন ঢুকায়, কেউ হিটার ঢুকায়, কেউ ইন্টেলেকচুয়াল ঢুকায়, এভাবে ভারী করে। আপনাদেরও কোরাম আছে, আপনাদের মধ্যেও কোরাম আছে, দুই পক্ষের সংঘর্ষ হয়, কেন্দ্রীয় অফিস ভাঙচুর হয়, আপনাদের মধ্যেও আছে একই জায়গায়। আমাদের কোরাম আছে বলতে আমি বলি, দেখেন আমাদের তো প্র্যাকটিস হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চর্চা, এটা তো ভাই 5ই আগস্ট বা ওই উত্থানের ভিতর থেকে আসছে। আপনি কোরাম কিভাবে বানাই দিতেছেন? আপনি বলতে পারেন এখানে দুইটা পার্টি দাবিদার আসছে, এখানে কোরাম বলা যাবে না। কোরামটা হয় কি, যে আগে রাজনীতি করছিল, তারা একটা কোরামে ছিল, বিলং করতেছে, এখন আবার নতুন করে কমিটি আসবে, এর জন্য কোরাম করতেছে। বাট আমাদের তো জাস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, আমরা তো প্র্যাকটিস করতে পারিনি। এখন দুইটা পার্টি বা 3টা মানুষ আসতে পারে যারা দাবিদার, তারা দাবিদার মনে করে যে আমাদের এখানে রাখা হোক। আপনি কি বলবেন? ধরেন আপনার দুই পক্ষে বা তিন পক্ষের দাবিদার,
তখন আপনি সেটাকে কি বলবেন? সেটাকে আপনি পক্ষ বলবেন না? না, অবশ্যই কেন কোরআন বলবো, দাবিদার যদি হয়ে থাকে তাকে আমরা ওয়েলকাম। সে যদি তার ক্লিয়ারেন্সি সব যদি ঠিক থাকে, সে যদি ছাত্রলীগের সাথে সংযুক্ত না থাকে বা আন্দোলনের একসময় অংশীদার পার্ট, এবং কোনো রাজনৈতিক ব্যানারে সে যাবে না, পোস্টেড না, সে বৈষম্য ব্যানারকে সে সময় দিতে চায়, কাজ করতে চায়, ওয়েলকাম, আসবে, প্রবলেম নাই তো। এখন কথা হলো যে এই যে আমাদের বিরুদ্ধে যে একটা এলিগেশন আসছে যে আমরা কি নাকি ছাত্রলীগ এখানে আশ্রয় দিই বা আসছে, আমি আবারও বলি, কোন পোস্টেড ছাত্রলীগ কোন নেতা এখানে আশ্রয় নাই বৈষম্য। যদি থাকে ভাই প্লিজ অনুরোধ থাকবে, যেহেতু আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছি, আমার যদি কমিটিতে যদি থাকে জানান, আমি কেন্দ্রটা জানাবো, সেই অনুযায়ী কেন্দ্র ব্যবস্থা নেবে, বলে দিলাম। এখন কথা হচ্ছে অন্য কি জায়গা হইতেছে সেটা তো এই টকশোর জায়গা না। তারপর আমি বলি আমাদের কিন্তু এটাই কিন্তু জানানো। তারপরেও আপনারা বলতেছেন যে এই লোকটা ওই জায়গায় ছবি তুলছে, অমুক নেতার লগে ছবি তুলছে, অমুক কমেন্ট করছে, অমুক স্ট্যাটাস দিচ্ছে আওয়ামী লীগ লেখে, এর জন্য সে ছাত্রলীগ, সে আওয়ামী লীগ। এটা আসলে আমি বলবো যে যুক্তি একটা জায়গাতে ঠিক আছে, কিন্তু যুক্তিটা শক্তিশালী না। কেন? দেখা যায়, আমি বললাম তো, দীর্ঘ 16 বছর বা 17 বছর এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শাসন করছে, এবং 53 বছরের যে ইতিহাস আপনারা আমরা জানি যে এই জায়গায় একটা মানুষ না চাইলেও যেতে হয়েছে। আমার ইচ্ছা না আমি এই দলে যাব, বা এই জায়গায় আমি একটা ছবি তুলবো, আমার ইচ্ছা না এই জায়গাটা পোস্ট করবো, তারপর আমাকে পোস্ট দিতে হয়েছে। আপনি দেখেন হলগুলোর কথা চিন্তা করেন, আপনাকে হলে থাকতে হলে আপনাকে ছাত্রলীগের প্রোগ্রামে যেতে হবে, আওয়ামী লীগের প্রোগ্রামে যেতে হবে, ছাত্রলীগের প্রোগ্রাম মাস্ট বি যেতে হবে যদি আপনি হলে থাকতে হয়। তাহলে এখন কি বলবেন? আর ওই স্টুডেন্ট তো মেধাবী বা পড়াশোনা করা হয়, ছাত্রলীগের রাজনীতি ভালো লাগে না, কিন্তু হয়তো জিততে জি, বাধ্য হয়, আর আপনার হলে কাছে থাকতে হবে। আমরা একটা এই লোকগুলোকে তো আমরা ছাত্রলীগ বলতে পারি না, আচ্ছা, ছাত্রলীগের আচ্ছা। একটা ক্যাটাগরি বা একটা লেভেল ভাবতে হবে আপনাকে। তো আমরা বলি যে ভাই, পোস্টেড কোন নেতা যারা কুকর্মের সাথে এরকম মেসিভ আকারে বা একটা ডিস্ট্রেনমূলক যদি কোনো কার্যক্রম করে থাকে, আপনারা জানান আমাদের, যদি আমার কমিটির অভিভাবক মানে আমাদের আপনারা বরিশাল সরাসরি বিশ্ববিদ্যালয় কমিটি বলছেন থাকে, আমি যে জানাবো। যদি কোনো পদাধিকার থাকে কিংবা যদি কারোর ছাত্র দলের পদ থাকে সেই ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া যদি কেউ চায় ছাত্রলীগ করেও সে অংশগ্রহণ করতে পারবে। যাই হোক, আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে যে ছাত্র শিবিরের সর্বশেষ যে তাদের মুখপত্র, সেই ছাত্র সংবাদে প্রকাশিত হয়েছে যে 1971 সালে কিছু বাঙালি মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এটা তাদের দূরদর্শিতা এবং মনোবলের অভাব। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আর দেখা যায় এটা একটা অনাধিকার চর্চা, ঠিক আছে, তাদের স্টেটমেন্ট তারা দিচ্ছে, এটা এটা অনাধিকার চর্চা। তারপরেও আমাদের জায়গা থেকে এটা যেহেতু প্রেস বিজ্ঞপ্তির মতো দেওয়া হয়েছে, আমি বলবো যে এক একটা রাজনৈতিক দলের এক একটা ইন্টারপ্রিটেশন থাকে। আমার বৈষম্য বিরোধীর আমার একটা ইন্টারপ্রিটেশন থাকবে, ছাত্র দলের একটা ইন্টারপ্রিটেশন থাকবে, শিবিরের একটা ইন্টারপ্রিটেশন থাকবে, রাজনৈতিক দলের একটা ইন্টারপ্রিটেশন থাকে। এবং সেই জায়গায় আপনার তাদের পরিস্থিতি একটা সময়ের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন সময়ের প্রেক্ষিতে, হ্যাঁ, কোন স্থানের প্রেক্ষিতে এই ঘটনা বা এই কথা বলা হয়েছে, সেটাও আপনাদেরকে বিবেচনা বিষয়। এই ডিবেট যদি এখানে করতে চাই দীর্ঘ স্পষ্ট আলাপ, বলা আছে, আমি আমি সেখানে আমি এই মুক্তিযোদ্ধাকে ডিবেট যদি তারা করতে চাই বলা হয়েছে এবং তার দূরদর্শীদের জন্য অভাব। আলাদা একটা সেমিনার হবে বা আলাদা একটা টকশো হবে। কিন্তু ভালো জায়গায় সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের ওটা প্রত্যাহার করছে, এবং তারা কিন্তু আবার একটা প্রেস রিলিজও করছে। তো এই জায়গার কথা বলার জায়গা থাকে না। তবুও আমাদের যে আলাপটা উঠেছিল যে তারা আবারও মুক্তিযোদ্ধাকে অস্বীকার করেছে এবং সেই জায়গাটায় তারা কিন্তু স্পষ্ট আবারও বলেছে যে যে বাঙালি সরি। মুসলমানরা 71 সালে অংশগ্রহণ করেছিল তারা তাদের ভুলের কারণে কিংবা দূরদর্শিতার অভাবে তারা অংশগ্রহণ করেছিল। যাই হোক, আমরা জুবায়ের হোসেন জুয়েলের কাছে না, যাই। এটার জন্য তো তারা আবার করছে, হ্যাঁ, দুঃখ প্রেস প্রকাশ রিলিজ করে করেছে, ওদের। তারা প্রেস রিলিজ দিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। সেটা নানান সংগঠনের চাপের সৃষ্টির কারণে, সেখানে ছাত্রদল, সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠন, বিএমপি, আর সেখানে ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনগুলো তাদেরকে প্রেস রিলিজ দিতে চাপের মধ্যে তারা এটা পরিবর্তন চাপ করেছে। দেশে কি দেশে না সেটা পরের কথা, তারা প্রেস রিলিজ করছে, দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ, দেয়ারছে না। জি, সকলেই তাদের মতামত ব্যক্ত করেছেন। আচ্ছা, আমরা আবার একটু জুবায়ের হোসেন জুয়েলের কাছে যাই যে জুবায়ের হোসেন জুয়েল, একটা কথা উঠেছে সিরাজুল ইসলামের কথার মধ্যে দিয়ে যে আপনারা ছাত্রলীগ নানান ক্যাম্পাসে তাদের যে দখলদারিত্ব তৈরি করেছিলেন, সেখানে সিট বাণিজ্য থেকে শুরু করে তাদের পুরো ক্যাম্পাসটাকে একটি রাজ্যে পরিণত করেছিলেন। আসলে আমরা বিগত দিনে যদি চিন্তা করি সেই কাঠামো কি আবারও এই যদি ছাত্র দল কিংবা জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে কি আবারও ছাত্র দল সেভাবে ক্যাম্পাসে নিজেদের রাজত্ব তৈরি করবে কিনা?
জি, আমার যে সহযোগিতা প্রশ্নটা করেছে কি ছাত্রদল সিট বাণিজ্য করেছে আগে নাকি ছাত্রলীগ? না, প্রশ্নটা আমি আমি আসলে বললাম ক্লিয়ার যে করতে পারি বিগত না। বিগত বছরে ছাত্রলীগ যেভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদার, সিট বাণিজ্য, হল বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করেছে, এবং সেই জায়গাটা আসলে যদি বিএনপি নির্বাচিত হয়, আবার ছাত্র দলের যদি সেই ক্ষমতা বা সেই কাঠামোর মধ্যে দিয়ে যায়, সংসদ নির্বাচনে যদি তারা এবং ছাত্র সংসদ নির্বাচনে যদি নির্বাচিতও হয়, তারপরও কি এই সব বাণিজ্যগুলো আবারও একটা ক্ষমতাশীল দলের হয়ে ছাত্র দল করবে কিনা, সেই নিশ্চয়তা আপনারা কিভাবে জি, দেন? জি অবশ্যই। আপনি হয়তো জানেন যে আহ 5ই আগস্ট পরবর্তী আমাদের যে কেন্দ্রীয় সংসদ ছাত্রদল থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস ভিত্তিক ভিত্তিক জেলা ভিত্তিক টিম করে দেওয়া হয়েছে এবং এই টিমের মাধ্যমে প্রত্যেকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে আসলে সাধারণ শিক্ষার্থীরা কেমন ছাত্র রাজনীতি চায় এবং সেই সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র দলের রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক হবে। আপনি হয়তো দেখেছেন যে আমাদের বর্তমান টিম আবার আপনার কিছুদিন আগে এই একটা জরিপ করা হয়েছে এবং পরবর্তীতে সেই জরিপের জন্য আবার আসতেছে। এখন হচ্ছে যে সিট বাণিজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিপীড়ন, এটা ছাত্রদল এটা ছাত্রদলের ক্ষেত্রে কখনই প্রশ্নই আসে না এবং যদি আমাদের দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে আপনি হয়তো বলেছেন যে ছাত্র দল আসলে এগুলো করবে কিনা। তা আমরা এটা আসলে কোনোভাবেই প্রশ্নই আসে না যে এটা করব। কিন্তু আপনি যদি দেখেন যে এখানে বিপরীত দিকে যে গত 17 বছরে যে সকল ক্যাম্পাস গুলো রয়েছে সেখানে ছাত্র দল আপনার হলে থাকতে পারে না, তারা ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা দিতে গেলে দেখা গেছে যে তাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া হয়েছে, আপনার এই ক্যাম্পাস থেকে তাদেরকে আহত করা হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আহ, নানান ধরনের সমস্যার মাধ্যমেই তারা এই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিগুলো আমরা হয়তো করেছি। কিন্তু এখানে সিরাজ আমার যে বন্ধু সে এখানে কিছু কথা বলেছিল যে হলে যারা ছিল, যে হলে থাকার কারণে ছাত্রলীগ করা লাগছে বাধ্য হয়ে। তো এখন দেখা গেছে যে হলে থেকে ছাত্রলীগ করে, ছাত্রলীগের সাথে থেকে 5ই আগস্টের পরে সে এখন আবার আপনার সাধারণ শিক্ষার্থী কিংবা একটা যে কোনো সংগঠনে যুক্ত হয়েছে। সেটা কি শুধু দেখা গেছে যে আপনার ছাত্র দল বাদে যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ এই বৈষম্য বিরোধী শিবির তাদের ক্ষেত্রেই, নাকি শুধু আমাদের বেলায়? দেখা গেছে আমাদের সংগঠনে হয়তো এরকম হয়তো অজানা অনেক দেখা গেছে আসছে, কিন্তু দেখা গেছে যে সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এরকমের অনেক ছবি দিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু সেটা ছাত্র দলের বেলায় হয়তো এরকমের অফিসিয়ালি ভাবেই নিউজ গুলো হয়। কিন্তু তাদের বেলায় দেখা গেলে যদি হয় তাহলে সে ছিল বাধ্য হয়ে গেছে এবং বা জোরপূর্বক সে গেছে। কিন্তু যারা পোস্টেড ছিল, আচ্ছা, যারা আমি পোস্টেড ছিল ক্যাম্পাস জুবাইর ভিত্তিক, জুবাইরকে আমি একটু চ্যালেঞ্জ বলি যারা করলাম, জুবাইরকে হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম, যদি থাকে ভাই জানাও, ইনফরমেশন দাও, ব্যবস্থা নেবে, বললাম তো। না আমি আচ্ছা, মানে আমাদের থাকে কিনা আমি সেটা কমেন্টেও বলি অনেকবার নাই। বোঝানো হয়েছে। কমেন্টে কয়েকটা জায়গাতেই দেখেন, আপনাদের একটু স্পষ্ট করে দেখায় যে লেখা আছে ছাত্রলীগের কমিটিতে ছাত্রলীগ কমিটিতে আছে, প্রমাণ আছে অনেক। এমন একজনই করেছেন এমডি খালেদ হোসেন, এবং আবার তিনি বলেছেন মহানগর এবং জেলা কমিটিতে আছে। আবার আরেকজন এই করেছেন যে যারা বিএনপি করেন তাদের সাথে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের সাথে কোনো ছবি নাই। কারণ কি, যদি সকলের সাথেই ছবি থাকে সেই ক্ষেত্রে তো বিএনপি নেতাদের সাথেও আসলে ছবি থাকার কথা ছিল, কিন্তু ছবি সেটা নাই। এমন একটা বলেছেন যে ফারিহা আক্তার। এরপরে আমরা দেখব যে নানান জায়গাতেই বৈষম্যের যে একটি আহ, যে তারা লোক, এই আবার একটা জায়গায় বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় অনেক লোক ছাত্রলীগ করতো। সেটা কিন্তু নানান জায়গায় নানান মানুষ বলছে, এবং বলছে যে সিরাজুল ইসলাম ভাই, আমরা মহানগর থেকে কাজ করতে পারছি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও লিয়াজু হচ্ছে। এটা ইনি আচ্ছা আমি অনন্য এখানে ইসলাম একটু মির্জা। কথা বলি। আপনি হয়তো জানেন যে এই যে তারুণ্যের মেলা, কিছুদিন আগে একটি তারুণ্যের মেলা হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির একটি অভিযোগ রয়েছে যে তারুণ্যের মেলা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার যে দুর্নীতিটা, চাঁদাবাজি সহ নানান ধরনের একটা বড় ধরনের অভিযোগ রয়েছে। আসলে এটা কি কিভাবে দেখছেন সিরাজুল, একটু এখন বলবেন? বরিশাল মহানগর যেহেতু আপনি বৈষম্য বিরোধীর আচ্ছা, একটা বরিশাল, প্ল্যাটফর্মে হ্যাঁ, জড়িত আছেন।
বরিশাল মহানগর যে কমিটি রয়েছে সেখানে অনেক অভিযোগ হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যে এই যে আপনার তারুণের মেলা হলো কিছুদিন আগে, সেটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে, এবং এটা নিয়ে নিউজ হয়েছে অনেকগুলো। জুবায়ের, তোমাকে স্পেসিফিক বলতে হবে কি ধরনের অভিযোগ, কি ধরনের চাঁদাবাজি। আমি বললাম যে অনেক চাঁদাবাজি, হ্যাঁ অনেক জায়গায় অনেক দুর্নীতি, এইভাবে বলা যাবে না, মানে হাওয়ায় বলা যাবে না কথা। স্পেসিফিক হবে কোনটা কোন জায়গায় হয়েছে, স্পেসিফিক এখানে একটা আপনার দেখা গেছে এখানে একটা বাজেট প্রণয়ন করা হয়। এই বাজেটের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার, আমি বলি একটু ক্লিয়ার করে বলে নেই। হ্যাঁ, আমি এখানে একটু করি যে দেখবেন সিরাজুল ইসলাম, আপনারা নানান জায়গাতে যে বরিশালের যে কয়টি অনুষ্ঠান হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, মেলা বলেন, কিংবা যেসব তারুণের উৎসব ইত্যাদি ইত্যাদি মেলাগুলো হয়েছে, এই প্রত্যেকটি জায়গার উদ্বোধন করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সেখানে তাদের এই পাওয়ারটা আসলে এটা মানে কেমন যে তারা আসলে, এখানে প্রশাসন আছে, এখানে নানান প্রতিষ্ঠানের শিক্ষকরা আছে, তাদেরকে বাদ দিয়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের নেতারা, জেলার নেতারা সেখানে যায়। এইটা আসলে কি মানে আপনারা কি সরাসরি সরকারের প্রতিনিধিত্ব করছেন? আসলে এটা তো ছাত্রলীগ, ছাত্র দল যার সময় যে ক্ষমতায় ছিল তারা করেছে। এখন কি এই আমি একটু প্রশ্ন বলি। আপনি দেখেন যে জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী ডিসি অফিস থেকে আমাকে একটা ইনভাইট পাঠানো হয়, যে একটা প্রোগ্রাম করা হয়েছে ডিসি অফিস থেকে শিল্পকলা একাডেমিতে। আমি ওই প্রোগ্রামে যুক্ত হইনি। এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থাৎ যারা জুলাই আগস্টের আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন কিংবা নেতৃত্ব দিয়েছেন, এ ধরনের যারা ছিল তাদেরকেই ওই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। কিন্তু আমি ওইখানে যাইনি, কিন্তু আমি ওই অনুষ্ঠানটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারণ করা হয়, সেখানে দেখছি যে আসলে ওই অনুষ্ঠানে আমাদের বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সশীর্ষ পদের যারা ছিলেন তারাও ওই আন্দোলনে ছিল। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, ইসলামী ছাত্র শিবির ছিল, আমরা জামাত ছিল। তো আমরা সেখানে লক্ষ্য করলাম যে আসলে যাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু আপনার যে স্টেজে যারা ছিল সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ককে চেয়ার দেওয়া হয়। সকল সিনিয়রদের সাথে তাদেরকে রেখে ওইখানে আহ্বায়কের চেয়ার দেওয়া হয়। কিন্তু কেন? আসলে এটা আসলে আমার বোঝার লক্ষ্য ছিল, বোধগম্য নয় আসলে এটা কিভাবে হইল। জি, একটু আমাদের প্রায় শেষ পর্যায়ে সিরাজুল ইসলামের বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। তাই সিরাজুল ইসলাম, আপনাকে সকল প্রশ্নের একটু উত্তরের মধ্যে এবং সমাপ্তি ঘটানোর আহ্বান জানাই। আচ্ছা, আমি আরেকটু বলে নেই যে আসলে আপনি আমাকে সর্বপ্রথম একটি প্রশ্ন করেছিলেন, এক মিনিট রাইদুল ইসলাম সাকিব, যে একবারে আপনার যে অনুষ্ঠান শুরুর দিকে একটি প্রশ্ন করেছিলেন, আমি হয়তো উত্তর দিতে পারিনি, যে কিভাবে আসলে এই আন্দোলনে সংগঠিত করা আন্দোলনের, যে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি কিভাবে আন্দোলনে সংগঠিত করা সবাইকে। যে এখানে আসলে যে বিষয়টি হয়েছে যে আমাদের, আপনি জানেন যে ছাত্র দল, আমি একটি ইউনিটের দায়িত্বে আছি অর্থাৎ কলেজের। আমাদের একটি বরিশাল মহানগর ছাত্র দল রয়েছে, সেখানে যারা ছাত্র দলের দায়িত্বে রয়েছেন আমাদের বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি রেজাউল করিম রনি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তো এখানে বরিশাল মহানগর ছাত্র দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন হুমায়ুন কবির, তিনি আসলে আমাকে সর্বোপরি সব দিক থেকে, যেটা বলেন অর্থ এবং সার্বক্ষণিক মনিটরিং, তার এই আন্দোলনের সর্বোচ্চ সহযোগিতা রয়েছিল। এবং এই সাধারণ সম্পাদকের কারণেই আসলে আমি সেই বিভিন্ন মাধ্যম যে বিষয়গুলো রয়েছে, আমি যেগুলো জানতাম না, আসলে ঘাটতি রয়েছে, এই তার মাধ্যমে আসলে এই আন্দোলনে সংগঠিত হওয়া। আমরা জানি এবং বৈষম্য ছাত্র আন্দোলনও নানান সময় তারা স্বীকার করেছেন যে এই আন্দোলনে সকল দলের মতের মানুষের অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আমরা সিরাজুল ইসলাম, আপনার কাছে শেষ প্রশ্নটাই করি যে আসলে জুবায়ের হোসেন জুয়েলের যে প্রশ্ন ছিল এবং আমার একই প্রশ্ন, যে বৈষম্য ছাত্র আন্দোলন নানান জায়গাতে উদ্বোধন করতেছে, নানান সরকারি কাজগুলো করছে, এই সরকারের কি তারা কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা, কিংবা এই সরকারের দীর্ঘমেয়াদী করার কোনো প্রকল্প আছে কিনা, সাথে সাথে আপনারা কি নির্বাচন চান শুধুমাত্র আপনাদের দল গঠনের পরে, সেটা একটু স্পষ্ট করুন। আচ্ছা, জুবায়েরের প্রশ্নটা কি ছিল একটু আমি কালেক্ট করতে পারিনি।
জুবাইর। জুবাইর বলেছিল যে এই যে নানান জায়গায় টিসিবির কার্ড ইত্যাদিতে এগুলো তো ছাত্রলীগ করতো, এই সময় আর কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন করছে, ওই একই প্রশ্নের একটি নানান বা একটু ভিন্ন দিক আর কি। আহ, প্রথমত কথা বলি যে উম, আহ, উদ্বোধনের জায়গাটা, উদ্বোধন যে ওই বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা কেন থাকি প্রশাসনের হাতে, ডিসি মহোদয় থাকে, তারপর পুলিশ কমিশনার থাকে, সেসব জায়গায় বৈষম্যবিরোধী কেন যায় বা তো জোবাইর স্পেসিফিক একটা নির্দিষ্ট অনুষ্ঠানের কথা বলছে আমার খেয়াল করে, এটা হচ্ছে একটা মত বিনিময় সভা অভ্যুত্থান পরবর্তী একটা সময় যখন একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি যখন আসে। তো আসলে আমি মনে করি এটা নিয়ে অ্যালার্জি থাকার কোনো যৌক্তিকতা নাই। এটা হচ্ছে একটা প্রতিহিংসামূলক আচরণ বা অ্যালার্জি মূলক বা, কারণ কি সে একজন মহানগরের আহ্বায়ক, তার মানে কি সে জুলাই অভ্যুত্থানের তার একটা ভূমিকা ছিল। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই কতটুকু ভূমিকা ছিল, সেটা আগে ডিবেট করা ছিল। যদি সে আহ্বায়ক হয়ে যায় তাহলে আপনার আগে তার সাথে ডিবেট হইতো, ভাই আপনি কি কি অবদান রাখছেন, কি করতে পারেন না, ভাই এটা কি হ্যান ত্যান, অনেক কথা থাকে। কিন্তু যখন সে আহ্বায়ক, তার মানে কি সে বৈষম্য বিরোধীকে ধারণ করে, সেইটাকে হোল্ড করে, সে ওই যে বসতেই পারবে, কেন পারবে না? কারণ এই অভ্যুত্থানটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে হয়েছে। আমি এর সাথে আরেকটা শব্দ সেন্টেন্স অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করতেছি যে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ স্পেশালি বিএনপি, তারা অন্য মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মনেই করে না যে আমরা আন্দোলনের পার্ট। এরা মনে করে এরাই পার্ট, এরা মনে করে যে এরা ভিত্তি তৈরি করে দিচ্ছে, তারপর বৈষম্যবিরোধী সেটা খালি কাজ করছে, তারা না, খাবার এই সাজাই জায়গাটা দিচ্ছে। কিন্তু উল্টো জিনিস দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু আপনার এই প্রশ্নের সাথে উল্টো জিনিস দেখা যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা মনে করছেন যে শুধুমাত্র তাদের নেতৃত্বেই হয়েছেন, বাকি সকলকে তারা মাইনাস করতে চান। কারণ সেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন স্পষ্ট করে বলেছে যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা দরকার, সকল ছাত্র সংগঠনের সমন্বয়, কিন্তু সেইটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেন নাই। তাহলে আসলে কারা বিভাজন তৈরি করছেন? আন্দোলনের ভিতরে আন্দোলনের কথা বলতেছেন? জি, আন্দোলনের পরবর্তী সময় কারা আসলে বিভাজনটা তৈরি করছেন? না না, আমি আবারও বলি যে আন্দোলনের ভিতরে অংশগ্রহণ সবারই ছিল, বাট নেতৃত্ব একটা লিডিং এর একটা ব্যাপার থাকে। আপনার যদি লিডিং মনে ভালো না লাগবে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিডিং আমার ভালো লাগে না, আমি নিজের এককভাবে আন্দোলন করবো, ফাইন, আপনি ঘোষণা দিয়ে করতেন, সেটা তো আপনারা পারেন নাই। দীর্ঘ 16 বছরে তো বহুত আন্দোলন করছেন, আপনারাও তো একটা ঘোষণা দিয়ে আন্দোলন তো আসেন নাই এস্টাবলিশ যে করতে আচ্ছা, আপনারা পারবেন আমি না। আমি বিএনপি একটা দল আমি করবেন। আমি একটা প্রশ্ন করবো, নিচ্ছি। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা, এই ব্যানারটা তো আসলে নির্দিষ্ট কারণ ছিল, এটা তো সমগ্র জাতির ব্যানার ছিল যে বৈষম্যের বিরুদ্ধে আমরা ছিলাম। কিন্তু এটাকে আসলে এই ব্যানারটাকে একটা একটা পক্ষ কেন কাজে লাগাচ্ছে? এটা তো একজনের দাবিদার না, হ্যাঁ, বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই ছিলাম। কিন্তু এখন আপনি যদি জি, বলেন যে বৈষম্য এর জন্য বিরোধী ছাত্র ব্যানারটা ছিল, আন্দোলন, এটা এর জন্য সম্পূর্ণই, ব্যানারটা ছিল। হ্যাঁ, বৈষম্য বিরোধী, ঠিক আছে, সেখানে এখন যদি কেউ দাবি করে যে এটা আমরাই করেছি, তাহলে তো এটা হয় না। বৈষম্য এর জন্য এটার নাম বৈষম্য বিরোধী, যেন সবাই এখানে আসতে পারে। এর জন্য ব্যানারটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী। আপনারা জাতীয়তাবাদে কেন বিশ্বাসী? আপনারা জাতীয়তাবাদ মনে করেন যে জাতীয়তাবাদ একটা দেশের ইচ্ছা, আবেগ বা ইচ্ছা বা একটা একটা জায়গা, এর জন্য জাতীয়তাবাদে আপনারা বিশ্বাসী। আমরা মনে করি যে সকলে মানুষ এখানে আসবে বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু আমি তো সেই জায়গায় প্রশ্ন করতেছি না, আমি বলতেছি যে যখন লিডিংটা কারা দিতেছে, স্পেসিফিক পার্সন গুলো লিডিং দিতেছে, সেই জায়গায় যদি আপনার ভালো না লাগবে, আপনি অন্য একটা ব্যানার ক্রিয়েট করে আপনি আন্দোলন করতেন, সেটা তো আপনারা পারেন নাই, সেটা আপনাদের ব্যর্থতার জায়গা। এটা নিয়ে আমি কথা কোনো সে বলি না, আমি বলতে চাই আন্দোলনের পার্টিসিপেশন সবারই ছিল, নেতৃত্ব ছাত্রদের হাত ধরে ব্যর্থ আসছে, এটা ব্যর্থ অস্বীকার করার কোনো ব্যর্থ সুযোগ নাই। যদি না, যদি আমরা এটা অস্বীকার করি, আমরা তো অস্বীকার করতেছি না, আমরা ব্যর্থতা কেন বলবো? আমরা হ্যাঁ, তো আপনাদের আপনাদের আপ- আপ- আপনাদের বড় বড় নেতারা, আপনি আপনাদের আপনি বড় বড় নেতারা, আপনি যদি হ্যাঁ, স্পেসিফিক কোড করে বলি, এই যে রুহুল কবির রিজভী সাহেব, হ্যাঁ, তাই মানে 5ই হ্যাঁ, অগাস্টের দিনে তার যে ভাত ভাঙা যে হাসি কান্নার মতো করে দিয়েছে, যে মাসুম বাচ্চারা রাস্তায় নেমে জীবন দিয়ে, সেই ব্যক্তি পুরা মনে করেন 360 ডিগ্রি ঘুরে গেছে। মানে আপনি ক্যান ইউ ইমাজিন? আমরা এখনো বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারো পার্টিসিপেশনকে মানে অগ্রাহ্য করে না বা অস্বীকার করে না। আমরা মনে করি সবাই কোটা সংস্কার আন্দোলন আমাদের হাত ধরে হয়েছে এবং একটা পর্যায়ে এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে, কিন্তু এখানে সবার হ্যাঁ, পার্টিসিপেশন রূপান্তরিত ছিল। হয়েছে, আপনাদের কিন্তু সবাই, কিন্তু কিন্তু এই যে আপনি জি আমি আপনি বলবেন যে পরবর্তী আসলে উত্তরগুলো জুলাই আগস্টের প্রশ্নগুলো, যে আচ্ছা আচ্ছা, এক মিনিট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানটি মানুষের যে ক্ষোভ, সেটা কি শুধু জুলাই আগস্টের এই কয়দিনের ক্ষোভ, নাকি এটা দীর্ঘদিনের 17 বছরের ক্ষোভ? 17 বছর না, 53 বছরেরও ক্ষোভ আছে। আমি যদি বলি আচ্ছা 47 আচ্ছা, 47 থেকে হ্যাঁ ক্ষোভ আছে। বলেন।
থাকতে পারে, ভারত পাকিস্তান ভাগ আচ্ছা হয়েছে বলেন এটা তাইলে, থাকতে পারে না। যে কিন্তু আলাপ এখন আলাপ এখন যতদূর আপনারা যদি যাচ্ছে, বলেন যে আসলে জুবাইর হোসেন শত, জুয়েল, হ্যাঁ জুবাইর হোসেন জুয়েল এবং সিরাজুল ইসলাম, আমাদের আলাপ যে পর্যায়ে যাচ্ছে সেই আলাপ শেষ করতে অনেক সময় লাগবে, কিন্তু জি জি, আমাদের আমি নির্ধারিত কাউন্টার সময়, প্রশ্ন সেই উত্তর দিতে নির্ধারিত চাই না, সময়গুলো আসলে শেষ হয়ে যাচ্ছে। এবং আমি একটি প্রশ্ন উত্তর গুলো ক্লিয়ার করতে চাই। জি, জি, একটি কমেন্ট আসে, সেই কমেন্টে আমি একটু করি, যেখানে বলা হয়েছে যে রাজু ইসলাম সাকিব এবং জুবাইর হোসেন জুয়েল গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব ছিলেন। এটা সত্যি কথা থাকলেও আমি এখানে আমার যে নিজস্ব পরিচয়, সেই নিজস্ব পরিচয়ের বাইরে গিয়ে আমি একটি নিরপেক্ষভাবে প্রশ্ন করার চেষ্টা করি, এবং যে এখানে সিরাজুল ইসলাম ভাই আছেন, উনিও বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির নেতৃত্বের মধ্যেই একজন ছিলেন। জি ভাই, এবার আপনার উত্তরটা একটু দেন। হ্যাঁ অবশ্যই, এই যে আমার ভাই সাকিব ভাই আসছে, জুয়েল, হ্যাঁ জুবাইর, তো আমি তো দেখছি জুবাইর কিভাবে ব্যানার নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিভাবে স্লোগান দিচ্ছে, আপনি এই যে সাকিব ভাই কিভাবে স্লোগান দিচ্ছেন, এটা তো আমাদের অস্বীকার এটার করার বাইরে সুযোগ না। আছে। আমরা কাঁধে 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 করে আমরা আন্দোলন করছি, এটা পারে। এখন আপনি মনে করতেছেন যে আমি দেশকে ভালো কিছু দেব অন্য একটা ব্যানার থেকে, এর জন্য আপনি কিন্তু ছাত্র ফেডারেশন গেছেন। জোবায়ের মনে করতেছে আমি দেশকে একটা ভালো কিছু দেবে, এর জন্য কিন্তু সে ছাত্র দলে গেছে। সিরাজ মনে করতেছে যে সে বাংলাদেশকে ভিন্ন একটা ভালো কিছু দেবে, এর জন্য সিরাজ বৈষম্য বিরোধিতা আসছে। আমরা যে কিছু দিতে চাই, এটা হচ্ছে এই এই আকাঙ্ক্ষাটাকে আমি রেসপেক্ট করি। আমাদেরকে সব যে একটা ব্যানারে আসতে হবে ব্যাপারটা এরকম না, আমরা কিন্তু ভিন্ন ব্যানার থেকেও একটা বাংলাদেশ সমৃদ্ধটা বাংলাদেশ করতে চাই, এবং একটা বাংলাদেশের রূপরেখা তৈরি করতে চাই। জাতীয় যে সনদের কথা বারবার বলা হচ্ছে, সেই জাতীয় সনদটা তৈরি করতে চাই। যদি আমরা এই জাতীয় সনদ যদি না তৈরি করতে পারি, ব্যর্থ হই, তাহলে কিন্তু আবার সেই 16 বছর যার হাতে আমরা শোষণ হয়েছিলাম বা শোষিত হয়েছিলাম, ঠিক এরকম নতুন একটা দল আসবে যারা আমাদেরকে আবার শোষণ করবে। আমাকে আবার আবার আমার ভাইদেরকে মরতে হবে, রক্ত ঝরতে হবে, আহত হবে, বেডে বিছনায় কাতরাতে হবে, চোখ হারাতে হবে, হাত হারাতে হবে, পা হারাতে হবে, এবং আবার সেই মানুষের ভিতরে করতে হবে। আমি তো সেই বাংলাদেশ আর চাই না। আমি চাই একটা নিরাপদ একটা বাংলাদেশ, যে নিরাপদ একটা আন্দোলন করতে পারবো, আমার মৌলিক চাহিদাগুলো, মৌলিক বিষয়গুলো এখানে পূরণ হবে। জি, যাই হোক, আমি সিরাজুল ইসলাম, 30 সেকেন্ডের মধ্যে একটু আপনার এই প্রশ্নের উত্তরটা দেন, যে আসলে অনেক সকল অনেক জায়গায়। প্রশ্নগুলো উত্তরিত দেওয়া হয় নাই, অনেকগুলো প্রশ্ন আছে, আমি যতটা চেষ্টা করি। তো উদ্বোধনের জায়গাটা যদি বলি, সেগুলো হচ্ছে যে ভাই, উদ্বোধন কিন্তু আপনারা এটা রিওয়ার্ড হিসেবে দেওয়া উচিত ছিল। আপনারা নিজেরা এখানে বলেন ভাই আপনি এই বেঞ্চটায় বসেন, আপনি এই চেয়ারটায় বসেন, আমাদের অ্যাটিটিউড এরকম হওয়া উচিত ছিল। বৈষম্যবিরোধী ব্যানারের প্রতি আপনাদের কিন্তু উচিত ছিল এইভাবে কথা বলার, এভাবে রেসপেক্ট দেওয়ার উচিত ছিল, কিন্তু সেটা আপনারা আপনাদের জায়গা থেকে আসে না, কারণ আছে বিভিন্ন। আমি এটা আপনাদেরকে দোষ বলবো না, আমি বলতে চাই আমাদের কিন্তু এই পারস্পরিক সম্মানের বোধটা কিন্তু রাখাটা উচিত ছিল। যদি এটা আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ভিতরে এরকম নোংরামি বা কাদা ছোড়াছড়ি হতো না। আমি বলি কি, উদ্বোধন কেন, প্রত্যেকটা কাজই আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি না ভাই? আপনিও আসেন, ওয়েলকাম, হেল্পিং হ্যান্ড হিসেবে, প্রবলেম নাই তো। আমরা চাই একটা বিপ্লবী নতুন একটা বাংলাদেশ তৈরি করতে। হেল্পিং হ্যান্ড হলে ওকে সহযোগিতা করে, হয় কম্বল বিতরণ করতেছে, বৈষম্যবিরোধী কম্বল বিতরণ করে, এটা অ্যাপ্রিসিয়েট করেন। এটাকে আপনি কেন নোংরামি করতেছেন যে তারা কম্বল বিতরণ করতেছে আমরা করতে পারতেছি না? আপনি আসেন, ওয়েলকাম, আমরা তো নিষেধ করি না, কিন্তু আপনি সেটাকে না যদি না নাও না, আসতে পারেন, আমি পিছন থেকে আমি এই কথা কখনই আপনি বলি নাই, সহযোগিতা করেন। আমরা এই কথা আমি কখনই 30 বলি নাই। সেকেন্ডের ভিতরে আমি আরেকটা আমরা বলছি সরকারি, আমরা বলছি সরকারি আমি সম্পদ, সেটা নিয়ে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দিয়ে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন লাগানো হবে? আমরা আপনারা তো বলি ব্যানারটা নাই নিয়ে যে কিন্তু করে ভাই, আসছেন, আমরা আপনারা কিন্তু আমরা তো ব্যানার। অবশ্যই আসবো, দীর্ঘায়িত না করি, আমরা সবাই তো আমরা একসাথেই আসবো, অবশ্যই আমরা আমি তো অবশ্যই একসাথে আসবো, প্রশ্নের কিন্তু উত্তরগুলো সরকারি দেবো, যে আমি আর কাউন্টের প্রশ্নে সম্পদ যাব না। সেটাকে সরকারি সম্পদের, হ্যাঁ বলেন। জি, তো আমি ওটাই বলতেছি যে সরকারি সম্পদ বলে আর যাই বলি না কেন, যার হাত ধরে হোক, আপনার কাছে ব্যানারটা সবচেয়ে বেশি প্রধান হয়ে যেতেছে। আমার তো মনে হচ্ছে সেটাই। আপনার কাছে যে 300 কম্বল দেওয়া হচ্ছে, 5,000 কম্বল দেওয়া হচ্ছে, খাদ্য হ্যাঁ, বিতরণ করা হচ্ছে, হ্যান ত্যান যাই বলি না কেন, সেটা আপনার কাছে মুখ্য হচ্ছে না, মুখ্য জি, হয়ে গেল আপনার কাছে ব্যানার। মানে এটা খুবই জি, জি। দুঃখজনক। এই চিন্তা, এই চেতনা আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এর জন্য আমি ঠিক বলি, আছে, আরেকটা উদ্বোধনের জায়গায় আমাদের সেটাই কোনো সেটাই, আমরা অবশ্যই ব্যর্থ অবশ্যই থাকলে আমরাও আমরা সেটা আগাতে পারবো বলতেছি না, যে আসলে এবং ব্যানারটা তো মুখ্য বিষয় নির্বাচনের না, জায়গা যদি আপনারা বলি, ব্যানারটা পরিবর্তন করেন। কি ছাত্রদল ব্যানার দেবো? না, না না, ছাত্র আমরা কেন দলের ছাত্র দলের ছাত্র ব্যানার দেবো? দলের আমরা ব্যানার সাধারণ দেবো, শিক্ষার্থীর ব্যানার দেবো, সমস্যা কি? তাহলে ফেডারেশন, আমরা সাধারণ আমি বলি শিক্ষার্থীদের শুনেন ব্যানার জুবাইর দেবো। ভাই, জুবাইর বন্ধু কথা শোনো। এখানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি ছাত্র দলের ব্যানার ইউজ করি এই জিনিসটা, তখন ফেডারেশন আমাকে হ্যাঁ, প্রশ্ন করবে যে আমাদের ব্যানার কেন। আমি যদি ফেডারেশন ব্যানার ব্যবহার করি, তাহলে শিবির করবে আমার ব্যানার কেন। বৈষম্য বিরোধী হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা পার্ট, এবং মনে করে বাংলাদেশের জায়গা থেকে মনে করে এদের ধরে আন্দোলন হয়েছে বা এদের হাত ধরে আসছে, কারণ এই বিপ্লবী সরকারকে এটা ধারণ করে, মানে এই ইন্টারিম গভর্নমেন্টকে বা যাই বলি না কেন,
আমরা মানুষের ট্রাস্টের একটা জায়গা মনে করে, সেই জায়গা থেকে কিন্তু জিনিসটা হচ্ছে। এটা আমরা নিজের পাওয়ার দিয়ে করতেছি, বিষয়টা কিন্তু এইভাবে না। ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাকে দিতে চাই তাহলে কিন্তু বিতর্ক তৈরি হবে। তাহলে এই ছাত্র ফেডারেশন যে ভাই বসে আছে তিনি প্রশ্ন করবে ছাত্র দল কেন রিটেন নিছে, বৈষম্য বিরোধী কেন নিছে, এর জন্য কিন্তু আপনারা প্রশ্ন করতে পারতেছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু ভাই বিতর্ক কিন্তু হইলো ওইভাবে বেসিক না, কিন্তু এখানে গ্রহণযোগ্যতা আছে যে এদের হাত ধরে বিপ্লবটা হয়েছে বা এরা নেতৃত্ব দিয়েছিল, তো এদের এই জায়গাটা প্রাপ্য। এই জায়গায় যদি আপনারা তাদেরকে রিওয়ার্ড দিতেন বা তারা যদি আপনারা এটা আরো প্রশংসা সহিত যদি ওয়েলকাম করতেন তাহলে কিন্তু জায়গাটা আরো সুন্দর হতো আমি মনে করি। এবার আমি চলে যাই আমরা নির্বাচন কারা? প্রসঙ্গটা। আমরা আমরা সবাই আমরা সবাই আচ্ছা, আমরা শেষ করে দিই। আমরা সবাই সকল আমরা ব্যানার সবাই থেকে, সকল ব্যানার থেকে আমরা শেষের দিকে প্রায়। বৈষম্যবিরোধী ব্যানারকে আপনার প্রতিপক্ষ মনে করার কোনো কারণ বা আমরা দেখি না। বৈষম্যবিরোধী ব্যানারকে আপনাকে মনে করতে হবে এটাও আপনার একটা পার্ট। ভাই আপনি বৈষম্যবিরোধী ধারণ করে না, এটাকে আপনি কি আন্দোলন করছেন না? বৈষম্যবিরোধী কি আপনাদেরকে কি আমরা কি নাকচ করছি? অস্তিত্ব কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে? এই জুবায়ের হোসেন জুয়েলের অস্তিত্ব কোথায়? সে তো আন্দোলনের জুবায়েরকে আমরা ছিলেন। সে তো তার রাজনৈতিক দলেই থাকতে আমি বলি চান। রাজনৈতিক আমি দলে বলি থেকেই তো তারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, কিন্তু তার পরবর্তীতে আপনারা কেন দলমত আচ্ছা আমি দেখছেন? আমি আনসারটা দিই বা আনসারটা বুঝতে পারছি। 5 আগস্টের আগে কেন দলমত দেখেন নাই? 5 আগস্টের পরে যখন একটি অভ্যুত্থান ঘটে গেছে তারপরে কেন দলমত দেখতেছেন? নতুন করে কেন করতেছেন? সেটা আপনারা স্পষ্ট আচ্ছা করেন, সকলের মিলে করেন। না আমি বলতেছি যে এটাই আমার প্রশ্ন, এটাই যে আমরা স্পষ্ট করতে হবে জুবায়েরকেও আসলে। নাকচ করি না, আমরা সাকিব ভাইকেও নাকচ করি না। আমরা বলতেছি দেখেন আমার এখনো সামনে এরকম অনেক উদাহরণ আছে যারা পা হারাইছে, হাত ভেঙে ফেলছে, হাত ভেঙে গেছে, গুলি লাগছে, তার এমআইএস ভুক্ত, হ্যাঁ এমআইএস ভুক্ত, মানে আহত তালিকাভুক্ত, তাকে রিওয়ার্ড দেওয়া হইতেছে বা দেওয়ার চেষ্টা করতেছে। এই যে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন সেখান থেকে তাকে একটা সম্মানী দেওয়ার একটা সামান্য চেষ্টা হলে আমাদের চেষ্টা করতেছে একটা সম্মানী দেওয়ার। এখন এখন সে কেন ছাত্র দল দেখে তাকে আমি দেবো না? সে তো এখন মনে করেন সাপোজ আমার সামনে এরকম অনেক বুড়ি বুড়ি উদাহরণ আছে যারা শিবিরের ছিল, সে হচ্ছে গুলি লাগছে, তার ট্রিটমেন্ট গুলো দিতেছে, এখন সে শিবির করে দেখে আমি তাকে তো ট্রিটমেন্ট দিই না, এরকম তো এক ঘটনা ঘটতেছে না। তার মানে কি আমি তার কাউকে নাকচ হ্যাঁ, করছি? কাউকে নাকচ করি না। অবশ্যই যেমন ঘটেছে, কোন ব্যক্তি এরকম আছে ঘটনা যে অবশ্যই ঘটেছে। আমি একটু বলি, আমি একটু শেষ করে দেই, আমি আর বলবো না। উদাহরণ একদম আমি বলবো যে আপনাদের আপনি হাওয়ায় কথা বলে হবে না, আপনি এগুলো হচ্ছে এয়ার টক, আপনি বাতাসে কথা বলতেছেন। জি আপনি না আগে ভালো করে সাজাই আসেন। না আপনাদের বলতেছি শোনেন, আপনাদের যে আপনাদের সমন্বয়ক ছিল হাসানাত আব্দুল্লাহ, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, চিটাগাঙে। আমাদের ছাত্রদল নেতা ওয়াসিম শহীদ হয়েছেন সেখানে, তিনি তার কবর জিয়ারত করতে যাননি। সারা বাংলাদেশের যে প্রান্তে তারা গিয়েছিলেন সেখানে তাদের শহীদদের কবর জিয়ারত করেছেন, তাদের পরিবারদের খোঁজ খবর নিয়েছেন, আর্থিক অনুদান দিয়েছেন এবং পরবর্তীতে প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা যখন দেখলাম যে হাসানাত আব্দুল্লাহ সাহেব চট্টগ্রামে গিয়েছিলেন, তার এই ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ার মতো ছিল না তো। তাহলে কি প্রথম শুরু থেকে ছাত্র দলকে তারা ডিবেট শুরু করছে? ওকে 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 আমি বুঝতে পারছি, আমি কোশ্চেন আনসারটা দিতেছি। আপনি বলতেছেন হাসনাত আব্দুল্লাহ সেখানে যে কবর জিয়ারত করে না এর জন্য তাকে ডিনাই করা হইতেছে। ভাই এর চেয়ে আর ইলজিক্যাল বা শুধু কবর জিয়ারত না, না শুধু কবর জিয়ারতের কথা বলতেছি না, এবং আমি বলতেছি যে সেই থেকে আজকে পর্যন্ত আপনি দেখেন যে শহীদ ওয়াসিমের পরিবার বা তাদেরকে খোঁজ খবর নেওয়া বা তাদের ডাকা, তাকে শহীদ পরিবার অন্তর্ভুক্ত করা হয় না এটা প্রমাণ দেখান। শহীদ আকরামকে যে শহীদ অন্তর্ভুক্ত করা হয় এটা প্রমাণ দেখান। আমাদের যে বর্তমান তালিকা হইতেছে আহতের তালিকা, নিহতের তালিকা, সেখানে অন্তর্ভুক্ত নাই, শহীদ পরিবার সাহায্য করা হচ্ছে না। আপনি পারলে প্রমাণটা দেখেন যে আকরাম ওয়াসিম আমি বলি আবার বলি ওয়াসিম যে পরিবার, শহীদ পরিবার যদি সে শহীদ হয়ে থাকে বা শহীদ হয়েছে, সে যদি কোনো যদি সুবিধা না পায়, তার পরিবার যদি সুবিধা না পায়, তাকে যদি শহীদ মর্যাদা না দেওয়া হয় বা অন্তর্ভুক্ত না করে, সেই প্রমাণটা আমাকে দেখান। আপনি প্রমাণ বলতেছেন যে সে কবর জিয়ারত করতেছে করে নাই। আর হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী একলা পার? হাসনাত আব্দুল্লাহর মতো তো অনেক আছে। আমার বৈষম্যবিরোধী আরিফ সোহেল আছে, আমার বৈষম্য বিরোধীর ভিতরে হান্নান মাসুদ আছে, আমার বৈষম্য বিরোধী উম্মে ফাতেমা আছে, আমার বৈষম্য বিরোধী আরো যারা নেতা আছে, এরা আছে না? এরা কি যোগাযোগ করে বা এরা কি পারে না? এখন হাসনাত করে না যদি আমি তাকে বলতেছি, এটা হচ্ছে একদম লেম লজিক না। কেন গেল না কেন তাইলে? তার বাড়িতে কি যাওয়া উচিত ছিল না? তার বাড়িতে কি যাওয়া উচিত ছিল? তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? আলোচনা অন্যদিকে না নেই। আমাদের যে আলোচনা ছিল আমরা সেই আলোচনার মধ্যেই অনেকটা আলাপ করেছি এবং আমরা একেবারেই শেষ পর্যায়ে। ভাই সিরাজ ভাই, আপনি একেবারে 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। আমরা
এরপরেই আমাদের আমাদের আজকের জি, বিষয় শেষ। তারপর আসেন নির্বাচনের কথা, নির্বাচন নিয়ে আসছেন ভাই, নির্বাচনের কথা আর বলেন না। কারা নির্বাচন চায়, কারা সংস্করণ চায়, কারা আমূল পরিবর্তন চায়, হ্যাঁ, এটা জনগণ ভালো করে জানে। যদি সৎ সাহস থাকে, এখনো বলি, দেশের কাজে আসেন, দেশকে কিভাবে সামনে নিতে হবে, সংস্করণের রূপরেখা কেমন হবে, জাতীয় সনদের তৈরিতে সহযোগিতা করেন, সব প্রতিবন্ধকতা তৈরি করেন না। ছাত্র সংসদ থেকে শুরু করে আপনাদের সংবিধান পরিবর্তনে আপনাদের ঝামেলা, প্রত্যেকটা জায়গায় আপনাদের ঝামেলা। এগুলো এই সংবিধান যদি আপনি সংশোধন না করেন, এখানে এই যে সংবিধান কমিশনার যে সংশোধনী কমিশনার যে রিপোর্ট দিচ্ছে, এগুলো যদি আপনি পরিবর্তন না আনেন, আপনি যে আবার 2 বছর পরে আমার যে আচ্ছা মাঠে আচ্ছা নামতে হবে না। আমি শেষ করি, সিরাজ ইসলাম, আমি শেষ করি। একটা মিনিট একটা মিনিট। আপনি বলতেছেন যে সংবিধান সংস্কার, কিন্তু সংবিধান সংস্কার কমিশনের একজন উপদেষ্টা, সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য, উনি বলেছেন যে ফিরোজ আহমেদ, আমি আরো স্পষ্ট করে বললাম, ফিরোজ আহমেদ বলেছেন যে আমরা এক ফ্যাসিবাদ থেকে বের হয়ে এসে আর এক শিশু ফ্যাসিবাদের সাকিব, দিকে ধাবিত হচ্ছি। হ্যাঁ, এটাও এই কিন্তু তো তিনি বলেছেন। পরিবর্তন। না না, এই যে পরিবর্তন না হলে এটাই তো হবে, মানে তারা তো এই যে নাকচ করতেছে। আপনি কোন প্রেক্ষিতে বলতেছেন যে এটা সংবিধান পরিবর্তন হলে শিশু এরকম হবে, নাকি না, পরিবর্তন তিনি হলে বলছেন কোনটা যে ভালো করে বলতে আমরা হবে। ইতিমধ্যেই একটি যে ফ্যাসিবাদী কাঠামো, সেই কাঠামো থেকে উঠে এসেছি আর একটি কিছু ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে অস্পষ্টভাবে হলেও বৈষম্য এবং জাতীয় নাগরিক কমিটির দিকে উনি কিন্তু ওটাকে ছুড়ে দিয়েছেন। এটা এটা তার একটা ব্যাখ্যা হতেই পারে। তাকে আমাকে তার ব্যাখ্যা আমাদেরকে ভালো করে জানতে হবে, সে ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে। তার স্টেটমেন্ট হতে পারে, জোবাইরের স্টেটমেন্ট হতে পারে না যে আমরা নির্বাচন চাই না। আমার স্টেটমেন্ট হতে পারে না যে জোবাইর সংস্করণ চায় না। এরকমই তো স্টেটমেন্ট থাকতেই পারে। স্টেটমেন্টটাকে আপনি কেন প্রায়োরিটি দিতে চাচ্ছেন? আপনি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। এবার আসেন নির্বাচনে। নির্বাচন প্রসঙ্গে বললামই যে এই সংস্করণগুলো যদি না করেন, সংবিধান হইতে করে যে 6টা সংস্করণের কথা বলছে, যদি আরো প্রয়োজন হয়, আরো যদি কমিশনার গঠন করতে হয়, সেগুলো গঠন করে যদি সেই সংস্করণগুলো যদি দ্রুত না করে আপনি নির্বাচনে যান ভাই, তাহলে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ আই ওয়াশ, এটা ওয়ান কাইন্ড অফ ধোকাবাজি, ভন্ডামি, হেপ্টোক্রেসি। আর এই ভন্ডামি, হেপ্টোক্রেসি দায়ভার নিতে হবে তাদের কি, যারা বারবার নির্বাচন চায়। সহজ একদম স্পষ্ট কথা। যারা নির্বাচনের জন্য মরিয়া হইতেছে, যারা আচ্ছা, এখন বিভিন্ন আপনারা শব্দ, কি নির্বাচন হ্যাঁ চান? ওয়েট আপনারা ওয়েট তো ওয়েট নির্বাচন ভাই, আমার চান। কথা শেষ করতে হবে ভাই, কথা শেষ করতে হবে। হুম, বিভিন্ন জি ওয়ার্ড এখন ইউজ করতেছে, ন্যূনতম সংস্করণ, দীর্ঘমেয়াদী সংস্করণ, এই শব্দের ফাঁক ব্যবহার না করে যৌক্তিক মৌলিক যে বিষয়গুলো দরকার, সেগুলো দ্রুত আপনার কাজ করেন। আপনারা যদি সেগুলোতে কাজ করতে ব্যর্থ হন, এই ড্রাইভার তাদেরকে নিতে হবে ইন এ ওয়ার্ড। কারণ জি, বাংলাদেশ আপনারা কি নির্বাচন চান তখনই আপনাদের রাজনৈতিক দল করার পরে? কেন আপনারা তো আমরা রাজনৈতিক দল কেন করবেন। আপনি এসে একটা এভিডেন্স দেন, আমরা রাজনৈতিক দল গঠন করবে তাহলে নির্বাচন হবে, সেটা আপনার একটা এভিডেন্স তৈরি করেন। আপনারা এখন বলছেন তারপর আপনি রাজনৈতিক, বলেন, মানে আপনার এখন কাছে বলছেন এরকম কোন প্রমাণ নির্বাচন আছে পরে। ভাই? না, অযৌক্তিক আপনি কথা বলা বলছেন যে যাবে না, প্রমাণহীন কথা বলা যাবে না, এগুলো তো আপনি এস্টাবলিশ হয়ে যাবে। আপনি বলেছেন যে নির্বাচন পরবর্তীতে দেওয়া, সংস্কারের পরে। এখন সংস্কার বলতে কি আপনাদের রাজনৈতিক দল গঠন করা সংস্কার? কোন কোন জায়গায় আমরা সমস্যা একবারে বলছেন? বলছি যে যে রাজনৈতিক দল গঠন করা আপনারা সংস্করণ। জি, আমরা কি একবারে বলছি রাজনৈতিক দল গঠনের পর মানে সংস্করণ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের আমি রাজনৈতিক দল গঠন আপনাকে যে হবে। প্রশ্ন করেছি, আমি আমাদের আপনাকে জায়গায় যে প্রশ্ন স্পষ্ট, করেছি বৈষম্যবিরোধী যে ছাত্র কখন আন্দোলনের কথা আপনারা স্পষ্ট, নির্বাচনটা চান। যে আমরা যখন আহ একটা সুষ্ঠু ধারার যে আমাদের পরিবর্তনগুলো, যে সংস্করণগুলো আমরা নিশ্চিত হওয়ার পরে, যে আমরা মনে করব যে এখন নির্বাচনের মাধ্যমে পরবর্তী বাংলাদেশ সুষ্ঠুভাবে চলবে। আপনি যদি নির্বাচন কমিশনার ঠিক না করতে পারেন, হ্যাঁ, নির্বাচন সংস্করণ যদি আপনি না করতে পারেন, আপনি কিসের নির্বাচন আয়োজন করবেন? এই যে আজকে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, যদি আমি বলি বাংলা ইন্টারিম গভর্নমেন্ট যদি বলে যে আপনারা নির্বাচন নিয়ে নির্বাচন করেন, ওইটা কি গ্রহণযোগ্যতা থাকবে? ওটা কি জি, গ্রহণযোগ্যতা হবে? ওটা তো আবার জি, অ্যাকসেপ্টেন্সই থাকবে না। জি, তারাও বুঝে, আমরা ধন্যবাদ। বুঝি। এখন শুধুমাত্র জি, ইন্টারিম গভর্নমেন্টকে শুধু শুধু প্রেশার ক্রিয়েট করে মৌলিক কাজগুলো থেকে দূরে সরাই দিতেছে। এতে আসলে আলটিমেটলি জেনারেল পাবলিক গুলো, আম জনতাগুলো আসলে ক্ষতির ভিতরে পড়বে। কারণ জি। তাদের সেই মৌলিক যে আচ্ছা, তাদের দীর্ঘ যে সিরাজুল ইসলাম, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেছে। আমাদের ১ ঘন্টা লাইভ থাকার পরেও আমাদের এই আলোচনা প্রায় ১.৫ ঘন্টা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের শেষ করতে হবে। তো একেবারেই এই শেষ প্রশ্নের মধ্যে দিয়ে জুবায়ের হোসেন জুয়েল, আপনি আপনার প্রস্তাবনায় বলবেন যে কেমন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদল চায়, কিংবা আগামীতে ছাত্রদল কিভাবে, কেমন শিক্ষা প্রতিষ্ঠানের ভাবনা কিংবা স্বপ্ন তারা দেখে? জি, জুবাইর ইসলাম, জুবায়ের হোসেন, আপনার সম্ভবত মিউট করা। হ্যাঁ, জি। হ্যাঁ, ছাত্র দলের যে ছাত্র রাজনীতি, সেটা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং গ্রহণযোগ্যতা যে পায়, সেই
বিষয়টির দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতির পরিক্রমা রয়েছে সেদিকেই আসলে আমরা এগোচ্ছি, এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাসে, যেখানে সকল ভেদাভেদ, যে অর্থাৎ আপনার যদি বলেন লেজুর ভিত্তিক রাজনীতি, সিট বাণিজ্য বা দখলদারিত্ব, এগুলো থেকে আসলে ছাত্রদল এটা সম্পূর্ণই বিপরীতে, এবং এগুলো থেকে বের হয়ে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ছাত্রদল আশা করি করবে। এবং ছাত্রদের যে মতামতের ভিত্তিতে আমাদের একটি টিম রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে, সেই টিম আসলে এখন মতামত নিতেছে এবং জরিপ করতেছে আসলে কিরকম ছাত্র রাজনীতি দরকার ক্যাম্পাসে, এবং জি, সেই ধন্যবাদ। লক্ষ্যে আসলে একটা আমরা প্রশ্ন এগোচ্ছি। থাকবে, এই যে আপনারা জেনারেল স্টুডেন্টদের যে ম্যান্ডেট নেবেন, জেনারেল স্টুডেন্টদের মতামত নেবেন, হ্যাঁ সবাই মতামত নিয়ে রাজনীতি করতে চান, আপনি আসলে গঠনভাবে বলবেন যে সেই ম্যান্ডেটটা কি প্রক্রিয়ায় নিতেছেন, প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা বলবেন কোন পদ্ধতিতে নিতেছেন। আপনি জেনারেল স্টুডেন্টদের ম্যান্ডেট বা মতামত যে নিতেছেন বা নেওয়ার যে কথা বলতেছেন সেভাবে আপনার রাজনীতি করবেন, তাহলে সেই ম্যান্ডেটটা বা প্রক্রিয়াটা কি জি, আবার স্পষ্টভাবে বলবেন। কারণ আমরা ইসলাম, আমরা এরকম আবারও আলোচনায় আসবো, আবারও হয়তোবা নানান পর্যায়ে আলোচনা হবে না, প্রতিনিয়তই। আমাদের যে অনেকটা সময় হয়ে গেছে, আপনি হয়তো আমরা দেখেছেন যে আমাদের জরিপটা চলতেছে, ক্যাম্পাস ভিত্তিক জরিপ চলতেছে আমাদের এখন পর্যন্ত। ওই না, উনি জরিপের উনি যে মতামতের ভিত্তিতে, যেটা প্রশ্ন করেছেন জি আসলে কোন কোন ক্যাটাগরিতে আপনারা জরিপটা করতে চান, কিভাবে কিভাবে জরিপটা করতে চান। যাই হোক, এই আলোচনা আমরা পরে আসবো, আগামী কোনো আচ্ছা একটাতে আচ্ছা, আলোচনা আবার আসবো। জুবায়ের হোসেন জুয়েল, আমরা খুবই দুঃখের সাথে বলছি যে আমাদের অনেক সময় হওয়ার ফলে আমরা এটা শেষ করে চাই। সিরাজ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন এবং 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন যে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেমন ক্যাম্পাসে স্বপ্ন দেখেন। সরি অ্যাগেন। জি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন ক্যাম্পাসের স্বপ্ন দেখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের একদম একতরফা ভাবে কোনো আমরা মনে করি শিক্ষার্থী যেটা মনে করবে, শিক্ষার্থীদের ম্যান্ডেটটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে এই পর্যন্ত আসছে। তো এটা আলাদা কিছু ভিন্ন জেনারেল স্টুডেন্টদের ম্যান্ডেটের বাইরে যে ভিন্ন একটা ম্যান্ডেট তৈরি করে যে তারা রাজনীতি করবে, বিষয়টা একদমই এরকমই না। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী হইতে শুরু করে মানে জেনারেল স্টুডেন্ট যেটা মনে করবে এবং তাদের যে যে যৌক্তিক যে দাবিগুলো আসবে, যৌক্তিক চাওয়াগুলো ভিত্তি করে আমরা সেইভাবে কাজ করব, এটাই আমরা মনে করি এবং স্বপ্ন দেখি। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ যে চাওয়া 16 বছর বা 53 বছরের, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে চাই এবং একটা নতুন সিস্টেম, একটা নতুন একটা সংস্করণ, নতুন একটা বন্দোবস্ত চাই, ফেসিবাদ প্রথার বিলোপ চাই। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুইজনকেই। সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, এবং ধন্যবাদ জানাই জুবায়ের হোসেন জুয়েল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক। আপনাদের দুইজনকেই স্বাগত জানাই। সাথে সাথে সিরাজুল ইসলাম, আপনার নতুন কমিটি হয়েছে, আপনাকে আবারও রাজপথের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরা বলি যে বাংলাদেশের যে রাজনীতি, সেটা 5 আগস্টের পরে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন মোড় নিয়েছে। সেই মোড়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি ছাত্র সংগঠন, তারা বলছেন যে এমন একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখেন যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেখানে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সকলকে সেই ধারায়, সেই লক্ষ্যে আমরা কতটুকু দেখবো সেটা দেখা যাবে সামনের ছাত্র নির্বাচন, সেখানে আবার দেখা যাবে সেটা জাতীয় নির্বাচনে। তো এতদিন পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে আসলে যেসব প্রত্যাশাগুলো সংগঠনগুলো দিচ্ছেন, ছাত্র সংগঠনগুলো দিচ্ছেন, সেই প্রত্যাশাগুলো আসলে জনগণের এবং ছাত্রদের জন্য কতখানি আশা আকাঙ্ক্ষা, কতখানি মঙ্গল বয়ে আনবে। সকলকে আবারও রাজপথের রাজনীতির ৬ষ্ঠ পর্বে শুভেচ্ছা জানাই। সাথে সাথে আগামী দেখা হবে আগামী রবিবার রাত 10টায়। আপনারা যারা শুনেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে শুনতে পারেন, এবং সাথে সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা মেসেজের মাধ্যমে, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলকে শুভ রাত জানিয়ে আজকে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।